সুপ্রিয় দর্শক, আজকে আমাদের লাইভের শিরোনাম হচ্ছে নবীনগর, দ্যাট ইজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের খেতাবপ্রাপ্ত 14 বীর মুক্তিযোদ্ধার আত্মদান ও আমাদের প্রতিদান। এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয়, আজকে এই বিজয় মাসে আমাদের যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূমি পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আপনারা যারা আজকে সংযুক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার লাইভ শুরু করতে যাচ্ছি। আজকে যারা সংযুক্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক এমপি শাহ জিকরুল আহমেদ নবীনগর থেকে। তারপর যুক্ত হয়েছেন এডিশনাল এসপি বিল্লাল হোসেন, ইনি ওনার কর্মস্থল থেকে শেরপুর সম্ভবত। আর যুক্ত হয়েছেন নবীনগরের মেয়র শিব শঙ্কর দাস, সেই সাথে আছেন আমাদের সতীর্থ সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী গৌরাঙ্গ দেবনাথ অপু। আমি সুভাষ সাহা। প্রথমেই আমি বলবো, নবীনগরের খেতাবপ্রাপ্ত 14 বীর মুক্তিযোদ্ধার আত্মদান ও আমাদের প্রতিদান এ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলবো, কেমন ছিল আমাদের সেই চিরচেনা নবীনগর, কেমন রেখে গেছেন আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধারা, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য নবীনগরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে একটি দেশটি স্বাধীন করে গেছেন। সেই জায়গায় কি নবীনগর এখনো আছে? ব্রাহ্মণবাড়িয়া কেমন আছে? আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং নবীনগরবাসী কেমন আছি? সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু আগেই বলেছি, আমাদের 4 সাংস্কৃতিক কর্মী এবং সমাজ সচেতন ব্যক্তিত্ব। আরেকটু কথা বলতেই হয় যে আমরা কিন্তু এখনো ভুলিনি নাসিরনগরের সাম্প্রদায়িক হামলার কথা, আমরা ভুলতে পারি না। মনে হলে লজ্জিত হই, ভুলতে পারি না ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁর জাদুঘর পুড়িয়ে দেওয়ার সেই মর্মান্তিক ঘটনা, আমরা সেটিও মনে করতে চাই না। সর্বশেষ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশ উত্তাল। সর্বশেষ গতকাল গভীর রাতে কুমারখালী স্কুল গেটে স্থাপিত বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও কান ভেঙে দিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এসব যখন ঘটেই যাচ্ছে, তখন নবীনগরে আওয়ামী লীগের ভূমিকা কি? যুবলীগের নেতাদের হুমকি দেয় কারা? জনৈক মোল্লা মেহেদী গং, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক উক্তি নিয়ে নোংরা ইঙ্গিতপূর্ণ বক্তব্য করেই গেছেন। সর্বশেষ আওয়ামী লীগ কর্মী ও নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক এমএসকে মাহবুবের বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই যখন পরিস্থিতি, তখনও নবীনগরের আওয়ামী লীগ নিশ্চুপ। কেন এই পরিস্থিতি? কেন আমরা নির্বাক? কেন আমাদের আওয়াজ নেই? একজন এমএসকে মাহবুব তো তার নিজের জন্য আওয়াজ করেনি, সে আওয়াজ করেছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। এই যদি তার অপরাধ হয়, তাহলে আমরা যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসি, আমরা যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা যারা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রের জন্য লড়ছি, তাহলে এই আমাদের প্রতিবাদী কণ্ঠ নবীনগরের, আমি তাকে নিয়ে গর্ব করব এই মুহূর্তে। সবাই যখন চুপ, তখন কিন্তু এই ছেলেটি সাহস করে আওয়াজ তুলেছে। তার কণ্ঠ রোধ করার জন্য যদি তার এই বাইক পুড়িয়ে দেওয়া হয়, এর চেয়ে লজ্জার আর কিছুই নেই। আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, সময় ফুরিয়ে যাচ্ছে, এখনই ঘুরে দাঁড়াতে হবে। আমরা যখন দেখি আমাদের ইন্সপেক্টর জেনারেল বেনজির সাহেব যখন দৃঢ় কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলেন, তখন আমরা অনুপ্রাণিত হই। যখন দেখি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, দক্ষিণের মেয়র তাপস, ব্যারিস্টার তাপস যখন সাহস করে বলে, তখন আমরা কাঠমোল্লাদের বিরুদ্ধে যখন আওয়াজ তোলে, তখন আমরা সাহসী হই। যখন দেখি আমাদের শিক্ষা উপমন্ত্রী সাহস করে বলেন, তখন আমরা অনুপ্রাণিত হই।
আমরা প্রতিবাদের ভাষা কি ভুলে গেছি? আজকের এই দিনে নবীনগরের 4 খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রশ্নের জবাব আমাদেরকেই দিতে হবে। তারা কি জন্য যুদ্ধ করে গেছেন, কি দেশ তারা চেয়েছিলেন, তাদের চেতনায় কি ছিল, সেই চেতনা আমরা রক্ষা করব আমাদের সর্বশক্তি দিয়ে। আমি এই পর্যায়ে ফ্লোর দিচ্ছি আমার প্রিয় ভাজন নবীনগরের বিশিষ্ট কলম যোদ্ধা শ্রী গৌরাঙ্গ দেবনাথ অপূর্বী। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের পরিকল্পক এবং আয়োজক, পাশাপাশি সঞ্চালক পরম শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক সুভাষ সাহা। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুভাষ দা আপনাকে, যে আপনি এই বিজয়ের মাসে এমন একটি বিষয় নির্বাচন করেছেন যে বিষয়টি গত 50 বছরে, আমি যদি ভুল না করি তাহলে এই প্রথম 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে নিয়ে একটি লাইভ টক শোর আয়োজন হয়েছে। সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি শুরুতেই যারা এইমাত্র আমাদের লাইভ টক শোতে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে, যারা এসছেন তাদের একটু পরিচয় করে দিতে চাই। যদিও বা 3 জনের ফেস কাটিং এই যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তারা কারা। আমি প্রথমে শ্রদ্ধা জানাই, আজকে আমাদের এই লাইভ টক শোতে এসছেন নবীনগরের প্রাক্তন সাংসদ, মুক্তিযুদ্ধকালীন যিনি কমান্ডার ছিলেন, আমাদের নবীনগরের সর্বজন শ্রদ্ধেয়, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাজিকুল আহমেদ খোকন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবীনগর পৌরসভার মেয়র, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নবীনগরের আওয়ামী পরিবারের অন্যতম অভিভাবক, আমার পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট শিবশঙ্কর দাস শিবুদা। এবং একটি চমক দেখিয়েছেন আজকে সুভাষ দা আপনি, যে এমন একটি আয়োজনে যাকে আপনি সংযুক্ত করেছেন আমার আরেক খুবই প্রিয় ভাজন মানুষ, বাড়ি যার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে, কিন্তু কর্মসূত্রে এখন শেরপুর জেলায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার, অর্থাৎ উনি এডিশনাল এসপি, কিন্তু এখন সম্ভবত ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার অত্যন্ত কাছের এবং আমাদের নবীনগরের সকল মানুষের অত্যন্ত প্রিয় ভাজন বিল্লাল হোসেন। প্রিয় বিল্লাল ভাই, সবাইকে প্রথমেই আমি আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং আজকে আয়োজক যারা এখানে আলোচক হিসেবে যারা এসছেন আর কি, তাদের উদ্দেশ্যে আমি আবারও আজকের যে বিষয়বস্তুটি, চমৎকার একটি বিষয়বস্তু, সেটি হচ্ছে যে নবীনগরের 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের আত্মদান এবং তাদের প্রতি আমাদের কি প্রতিদান, এমন একটি বিষয় নির্বাচিত করার জন্য আমি সুভাষ দাকে আবারও মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমেই সুভাষ দা, বাংলাদেশে আপনি জানেন যে 7 জন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম 68 জন এবং বীর বিক্রম 175 জন, এবং আমি যদি ভুল না করি বীর প্রতীক সম্ভবত 476 জন। এর মধ্য থেকে নবীনগরের 14 জন খেতাবপ্রাপ্ত, এটি কিন্তু চারটিখানি কথা না। আমরা শুরুতেই সেই 14 জন আমাদের মহান বীর মুক্তিযোদ্ধার নামগুলি আগে জেনে নিই সুভাষ দা, যদি আপনি আমাকে একটু সময় দেন। এই 14 জনের মধ্যে 4 জন রয়েছেন বীর বিক্রম। তারা হচ্ছেন আমাদের নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা আব্দুল সালাম, বীর বিক্রম। তারপরে আছেন আমাদের বলিবাড়ি গ্রামের শামসুল হক। তারপরে আছেন সাতমুরা গ্রামের যিনি একজন আমলা ছিলেন, শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম। এবং যাকে কেন্দ্র করে গত কয়েক মাস যাবৎ ফেসবুক তুলপার, আমাদের আজকের অন্যতম অতিথি আমাদের বিল্লাল ভাইয়ের মাধ্যমে 50 বছর পর যার কবরটি নবীনগরে স্থানান্তরিত হচ্ছে, সেই আব্দুল মান্নান বীর বিক্রম। এই 4 জন হচ্ছেন নবীনগরের বীর বিক্রম। আর যে 10 জন বীর প্রতীক আছেন তারা হচ্ছেন নবীনগরের জাফরপুর গ্রামের মনসুরুল আলম দুলাল, রয়েছেন আহমদপুর গ্রামের মাহবুবুল আলম, রয়েছেন শাহবাজপুর গ্রামের আবুল হাসেম, আছেন বড়িকান্দি গ্রামের মুফাজ্জল হোসেন, রয়েছেন ঠিক পাশের ফুল্লাকান্দি গ্রামের ফোরকাদ উদ্দিন, আমাদের বিল্লাল সাহেবের এলাকার, এবং আছেন নজরুল ইসলাম বাংলা গ্রামের, রয়েছেন বাউচাইল গ্রামের মিজানুর রহমান, আছেন রতনপুর গ্রামের মোহাম্মদ হাফিজ উদ্দিন, যশাতোয়া রতনপুর
রয়েছেন কাজী আকমল আলী এবং বিটঘরের মহেশপুর গ্রামের রয়েছেন আব্দুল লতিফ। আমি বিশ্বাস করি এই 14 জনের নাম আমাদের আজকের দিনে অন্যতম আলোচক সাবেক সাংসদ আমার কাকা শ্রদ্ধেয় সাজিকুল আহমেদ খোকন, তার একেবারেই মুখস্থ, যেহেতু তিনি মুক্তিযুদ্ধকালীন এই অঞ্চলের কমান্ডার ছিলেন। এই 14টি নাম নিশ্চয়ই তার সবগুলি নামই তার মুখস্থ রয়েছে। আমি শুধু সূচনা বক্তব্যে সুভাষদা একটি বিষয় আলোচকদের উদ্দেশ্যে রেখে আমি বিদায় নেব, পরে আবার কথা বলবো, কারণ আজকে শুনবো এমন একজন মানুষ আজকে এসছে আমাদের আলোচক হিসেবে, যিনি যুদ্ধটা নিজে করেছেন। আমাদের সাবেক সাংসদ জিকরুল কাকা যুদ্ধটা তিনি নিজে করেছেন, নিজের চোখে যা দেখেছেন সেটি হয়তো আজকে এখানে শেয়ার করবেন। এবং আপনার যে বিষয়বস্তুটি 14 জন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তার বিনিময়ে আমাদের আসলে কি প্রতিদান, শুধুমাত্র বীর বিক্রম আব্দুল মান্নানের কবরটিকে এই 50 বছর পর আমাদের বিল্লাল ভাই সহ যারা, বিশেষ করে এমএসকে মাহবুব যেটি নিয়ে কাজ শুরু করেছেন, সেই এমএসকে মাহবুবও বারবারই তার কথাই বারবার বলেছেন যে আমার মূল প্রেরণা শক্তি হচ্ছে এডিশনাল এসপি বিল্লাল হোসেন, আমাদের প্রিয় বিল্লাল ভাই। শুধু এই একটি মাত্র মানুষের প্রতি কিছুটা হয়তো বা প্রতিদান দেওয়া সম্ভব হবে যদি এটা আমি আমাদের যে শ্যামগ্রামের নোয়াগ্রামে যদি কবরটি স্থানান্তরিত হয়, তাহলে বলবো। বাকি 13 জনের প্রতি আমাদের আসলে কি প্রতিদান সুভাষদা আমি জানি না। তাই আমি আজকে অনুষ্ঠানের শুরুতে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা করে আমি আমার সূচনা বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে যে আমরা 14 জন এই বীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের 14টি গ্রামের মধ্যে হয়তো সম্ভব হবে না আলাদা আলাদা স্মৃতিসৌধ করতে এই মুহূর্তে, এটা পর্যায়ক্রমে হয়তো করা যাবে, কিন্তু যেটি ইচ্ছা করলেই আমাদের নবীনগর পৌরসভার মেয়র মহোদয়, আমাদের মাননীয় সাংসদ এবং এখানকার যারা প্রশাসনের সঙ্গে জড়িত উপজেলা চেয়ারম্যান, এওনো এবং প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় করতে পারেন আমাদের জিকরুল কাকার পরামর্শ কিংবা তার সহযোগিতা নিয়ে। সেটি হচ্ছে নবীনগর পৌরসভার মধ্যে এই 14 জনের স্মৃতির উদ্দেশ্যে যদি একটি স্মৃতিসৌধ করা যায় এবং 14 জনের ছবি সহ 14 জনের নাম ঠিকানা দিয়ে, যেটা আমাদের বর্তমান সাংসদ যেটা আমাদের হাই স্কুল কর্নারে যেটি করেছে, খুবই চমৎকার, স্বাধীনতা তুমি শিরোনামে, এরকম একটি স্মৃতিসৌধ যদি 14 জনের নামে নবীনগর পৌরসভার ভিতরে মেয়র মহোদয় উদ্যোগ নিয়ে করে আগামী বছর 16 ডিসেম্বর আগে যেন আমরা এরকম টক শোতে বলতে পারি যে না, চ্যানেল 24 নিউজ বিডি যে উদ্যোগটি নিয়েছিল, যে প্রস্তাবনাটি করেছিল, সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এরকম একটি স্মৃতিসৌধ অন্তত মেয়র মহোদয় করে দিয়েছেন। আমি শিবুদা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমাদের নবীনগর পৌরসভার মেয়র মহোদয়কে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আমার প্রস্তাবনাটি উনি অবশ্যই গুরুত্ব সহকারে তিনি গ্রহণ করবেন। এবং এখানে যারা আলোচক আছেন আমার শ্রদ্ধেয় খোকন কাকা এবং বিল্লাল ভাই, আপনারা মেয়র মহোদয়কে সামগ্রিকভাবে সহযোগিতা করে নবীনগর পৌর শহরের যে কোনো একটি জায়গায় এই 14 জন খেতাবপ্রাপ্ত বীর বিক্রমের এবং বীর প্রতীকের স্মরণে একটি চমৎকার স্মৃতিসৌধ যেন আগামী বছর 16 ডিসেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারি। তার আগে করতে পারলে খুবই ভালো হয় এই প্রস্তাবনা রেখে। এবং শুরুতে সুভাষদা আমাদের টপিক্সের বাইরেও সামগ্রিক বিষয় নিয়ে যেভাবে উনি নবীনগরের মূল চরিত্রটি তুলে ধরেছেন, এটি নিয়ে আলোচনা করতে গেলে আলাদা একটি সময়ের দরকার। আমার মনে হয় খুবই চমৎকার। নবীনগরের সামগ্রিক বিষয় কেন এমন হচ্ছে, শুদ্ধ সংস্কৃতির রাজধানী খ্যাত নবীনগর, সামাজিক সম্প্রীতির রাজধানী নবীনগর, সাম্প্রদায়িক সম্প্রীতির রাজধানী নবীনগর, কেন আজ এই সুরের দেশে অসুরের থাবা পড়ছে বারবার, এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনার দাবি রাখে সুবিধা। আমি মনে করি এটি যদি আলাদাভাবে একদিন আপনি টপিক নির্ধারণ করে দেন, আমরা বর্তমান সাংসদ, সাবেক সাংসদ, বর্তমান প্রশাসনিক 2-4 জন কর্মকর্তাকে নিয়ে আমরা নবীনগরকে একটি চমৎকার ভাবে একটি টকশোর মাধ্যমে আমরা চাই যে বিষয়গুলি চলে আসুক। কারণ সত্যিকার অর্থেই আজ বড়ই আমাদের কষ্ট আমাদের মনের মধ্যে যে এমএসকে মাহবুবের উপর কেন বারবার হামলা হবে, পরশুদিন তো আমার উপর হতে পারে, এরপরের দিনে তো আরেকজনের উপর হতে পারে, এই বিষয়গুলি কেন হচ্ছে এবং কেন মাননীয় সাংসদ, আমি বারবার যে কথাটি বারবার বলছি যে মাননীয় সাংসদ আমাদের অভিভাবক এবাদুল করিম বুলবুল ভাই, তিনি কেন সবাইকে একসঙ্গে নিয়ে নবীনগর সামগ্রিক বিষয় নিয়ে একটি গোল টেবিল ম্যারাথন বৈঠকের আয়োজন করছেন না আমি জানি না। এই প্রস্তাবনাটি হয়তো আমি আরো আগেই দিয়েছিলাম, সেটি হয়তো আরেকদিন নতুন করে একটা টপিক নির্ধারণ করলে সেদিন বলা যাবে। আমি আপাতত শেষ করছি শুধু এইটুকু প্রস্তাবনা আবার বলে যে এই 14 জনের স্মৃতির উদ্দেশ্যে
যেন একটি স্মৃতিসৌধ আমাদের মাননীয় মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, আমাদের প্রিয় শিবুদা, আপনি এই উদ্যোগটি গ্রহণ করেন। এই প্রস্তাবনা রেখে সুভাষদাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এমন এই বিজয়ের মাসে চমকপ্রদ একটি বিষয়বস্তুকে সামনে নিয়ে আসার জন্য। শেষান্তে আমি শুধু আমাদের এই বাঙালি জাতির জনক, যার মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অগণিত মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সুভাষদা। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমরা অপেক্ষায় আছি আমাদের বীর মুক্তিযোদ্ধা, জীবন্ত কিংবদন্তি শাহ জিকরুল আহমেদ ওরফে খোকন ভাই, এক্স এমপি। এবার আপনি আমাদের উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, নবীনগরবাসীকে, বিশেষ করে এই বিজয় মাসের সমগ্র দেশবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যেহেতু জীবিত আছি, দেশবাসীকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার দু একটি কথাই বলবো। আপনারা জানেন আমি 68 সাল থেকে ঢাকায় অবস্থান করি, লেখাপড়া করতেছিলাম। আমি LLB যখন পড়ি তখনই যুদ্ধের ডাক আসে বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি 7ই মার্চে তার বক্তৃতার মধ্য দিয়ে, ঐতিহাসিক বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি তার কথা বলে গেছেন, মুক্তিযুদ্ধের ডাক দিয়ে গেছেন। সমস্ত কিছু এই ঐক্যের প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং জাতির পিতা, জাতির স্থপতি, বাংলাদেশের স্থপতি। তার ডাকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। যখন শুনলাম যে তিনি 25শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক অ্যারেস্ট হয়ে তিনি অন্তরীণ হন, পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সমগ্র দেশ জ্বলে উঠল। একদিকে পাকিস্তানি বাহিনীর অপারেশন সার্চলাইট, অপরদিকে বাঙালি জাতি সাহসিকতাপূর্ণ প্রতিরোধ যুদ্ধ, এবং সেই যুদ্ধটি রূপ নিল জনযুদ্ধে। সেই জনযুদ্ধে 7.5 কোটি মানুষের অবদান কারোর অবদানই ছোট করে দেখার মতো নয়, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি। আর বিশেষ করে যে 14 জন দেশের জন্য জীবন দিয়েছেন এবং তারা খেতাবপ্রাপ্ত, তাদের অবদান তো অবশ্যই আমাদের মনে রাখা উচিত নবীনগরবাসী হিসাবে। আর আমাদের সঞ্চালক প্রথম যে কথাটি বললেন যে নবীনগর কি করে নবীনগর আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলি, আমি অসুস্থ, তাই কথাগুলির মধ্যে একটু আড়ষ্ট ভাব থাকবে আছে। আমি মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় 27শে মার্চ 25শে মার্চ দিবাগত রাত্রে ক্র্যাকডাউন হলো, অপারেশন সার্চলাইট শুরু হলো। 27শে মার্চ এই আমার অগ্নিঝরা এবং কি বলবো অগ্নিগর্ভা কিছু মনীষীর জন্ম দিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু প্রথমে কর্নেল সাফাত জামিল নামে একজন বীর মুক্তিযোদ্ধা 27শে মার্চ পাকিস্তানি সৈন্য 3 জন বড় অফিসার, তার সিও সহ 3 জনকে অ্যারেস্ট করেছিলেন বিদ্রোহ করে, এবং সেই 3 জনকে প্রথমে তিনি নবীনগর পাঠিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে বাঙালি জাতি এই পাকিস্তানি অফিসারদেরকে পেলে তাদেরকে হয়তো হত্যা করে ফেলবে। 1 ঘন্টার মধ্যে খবর পাওয়া গেল, তিনি আবার লোক পাঠালেন যে জিকরুল, তুমি যে 3 জনকে দেওয়া হয়েছে তুমি ব্রাহ্মণরা পাঠিয়ে দাও, কারণ এখানে তাদেরকে রাখা যাবে না, আমরা এটা ভারতীয় যে সেনাবাহিনী আছে, কমান্ড আছে, তাদের কাছে ন্যস্ত করব। এবং ন্যস্ত করতে হইলে আমাদেরকে করতে হবে কি, যে তারা অনুপ্রবেশকারী, যুদ্ধ অপরাধী বা বিদ্রোহী পাকিস্তানি বাহিনী, তখন কিন্তু সেনাবাহিনী একটা বিষয় আছে। তো সেই কারণে 2রা এপ্রিল এই 3 জন অফিসারকে ভারতীয় বাহিনীর হাতে হস্তান্তর করা হয় অনুপ্রবেশকারী হিসাবে। যাই হোক, এই কথাগুলি বললাম এই কারণে যে কর্নেল সাফাত জামিল যখন 27শে মার্চ এমন একটি অবস্থা চলছিল, তখন আওয়ামী লীগের যারা সংসদ সদস্য ছিলেন, নেতা ছিলেন, জনগণের নেতা, তাদের একজনের সঙ্গে ওনার পরিচয় ছিল। তার নাম ছিল ব্রাহ্মণবাড়ির সন্তান তাহের উদ্দিন ঠাকুর, ওনার খুবই ঘনিষ্ঠ ছিলেন। তো তিনি যা বললেন যে
এমপি সাহেব, আপনি আমাদেরকে কিছু বলেন। তো তখন এর আগে কথাটা বলে নেই, কর্নেল সাবাইদ যে 3 জন অফিসারকে যখন নাকি তিনি অ্যারেস্ট করেন, তখন বলা হলো, ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড ওয়ার এগেইনস্ট দ্য আনআর্মড পিপল অফ আওয়ার কান্ট্রি, ইউ হ্যাভ you have treated genocide on our people. Under the circumstances, we owe our allegiance to the people of Bangladesh and the elected representative of the people. You are under arrest. Your personal safety is my responsibility. Please don't try to influence others. এই কথাগুলি বলে উচ্চারণ করে তার সিওকে সহ কর্নেল সাবাইদ জমিন অ্যারেস্ট করলেন। পরবর্তী সময়ে এমন একটি অবস্থায় তিনি গেলেন যে আমাদের যে জনপ্রতিনিধি, উনার সঙ্গে কিছু বলার জন্য তিনি তাহের ঠাকুরকে বললেন, এবং তাহের ঠাকুর সাহেবকে এখন কি করণীয় এটা বলার জন্য বলার পর তাহের ঠাকুর বলেছিলেন, I don't know anything. I have nothing to do with you. Who told you to revolt? We did not ask you to do so. You people in the uniform always complicate the situation. এই হলো তাহেরউদ্দিন ঠাকুর এবং আওয়ামী লীগের একজন এমপি, একদম নিউ বিশিষ্ট সাংবাদিক। আচ্ছা, আমি এই কথাটা বললাম এই কারণে, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন সুসন্তানের জন্ম রয়েছে, বিপ্লবীদের জন্ম রয়েছে, ওই যে শান্তি সুনীতি রায়, তার বাড়ি নবীনগর, এই যে বাঘাযতীনের মতনই তিনি বিপ্লবী ছিলেন। তো সেই অগ্নিগড় বা নবীনগরবাসী গৌরবের বিষয় হলো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা নেত্রীরা, যারা অনেকেই নবীনগরে জন্ম নিয়েছেন, আবার ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিয়েছেন, আবার ঠিক একই অবস্থায় যে কথাটি বললাম তাহেরউদ্দিন ঠাকুরের, তারাও কিন্তু আবার একই ধরনের বিপ্লবী হয়ে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদে ঠাঁই পেয়েছিলেন। কাজে এখনো আমরা একমাত্র সম্বল, আমরা একটু সাহস পাই যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি ক্ষমতায় আছেন, তিনি সমস্ত কিছু দেখেছেন, তিনি বাস্তবতা দেখেছেন, তিনি মর্মান্তিক অঘটনগুলিও তিনি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, এবং বর্তমানে যা চলছে তা তো তিনি নিজেই হতবাক হয়ে হয়তো দেখছেন আমাদের মতনই। তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এই 14 জনকে সম্মান জানানোর মধ্য দিয়ে এই জনযুদ্ধে অংশগ্রহণকারী 7.5 কোটি মানুষ সহ আমরা সবাইকে সম্মান জানাতে চাই। এবং যেহেতু আমাদের মেয়র সাহেব রয়েছেন শিবশঙ্কর দাস, তার উদ্যোগে একটা হতেই পারে, হ্যালো, একটি স্মৃতিসৌধ হইলে আমার মনে হয় এই প্রস্তাবনাটা আমরা গ্রহণ করতে পারি। কি কোনো অসুবিধা হচ্ছে না? না, ঠিক আছে, ঠিক আছে। আমি এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে বলতে চাচ্ছি যে এটা অচিরেই করা হোক, এবং আমরা সবাই আপামর জনসহ এই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে আমরা বিশেষ করে এই 14 জন বীর বিক্রম বীর প্রতীক তাদেরকে সম্মান জানাবো। তাদেরকে সম্মান জানানোর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। তো এই বলেই আমি আপনাদের সবাইকে সমর্থন জানিয়ে বলছি যে সবাই সবটা পারে না, এবং আপনারা যেটা বলছেন অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এটা অত্যন্ত একটি সাহসিক পদক্ষেপ হবে, কিন্তু এটা রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। আপনারা জানেন যে মাঝিগারা গ্রামে হোসেন সম্মুখ যুদ্ধে তিনি জীবন দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরপরই এই মাঝিগারার নাম আমরা মুক্তিযোদ্ধারা মিলে, প্রশাসন মিলে এবং জনপ্রতিনিধি গণপরিষদ সদস্যদেরকে নিয়ে আমরা এটাকে হোসেননগর নাম রেখেছিলাম, এবং 15ই আগস্ট পর্যন্ত এটাকে হোসেননগর হিসেবে আমরা লেখালেখিতে করেছি, এবং সর্বক্ষেত্রে সরকারি কাজে আমরা উইদিন ব্র্যাকেট হোসেননগর, উইদিন ব্র্যাকেট মাঝিগারা লিখতাম। এইটার আমি অন ডকুমেন্ট আমি কথা বলতেছি। তো
কিন্তু আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। বঙ্গবন্ধু মৃত্যু, মর্মান্তিক মৃত্যুর পর, তাকে তার হত্যাকাণ্ডের পর, শাহাদত বরণের পর আমরা কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি সত্যিকার অর্থে, বিশেষ করে আওয়ামী লীগের নামে। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আহমদ শফি মতো লোকজন মারা যায়, তোর সারা দেশে গায়েবী জানাজা হয়, অথচ বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই কাজটি হয়েছে কিনা আমার খুব সন্দেহ হয়। কাজে এই আওয়ামী লীগের সবার উপরে ভরসা না করে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা, যিনি সাহসী পদক্ষেপ নিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন, আত্মশিক্ষিত হত্যাকারীদের বিচার করেছেন, এবং আরো বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার জন্য অনেক কাজ করেছেন। তো এই ফাঁকে আরেকটি কথা আমি বলিনি, আমরা দেশ স্বাধীন হওয়ার পরে জুলুদাসকে হারিয়েছি, একজন মুক্তিযোদ্ধা, তাকে দিনের বেলা হত্যা করা হয়েছে। নারায়ণ সাহা নামে এক ভদ্রলোক, আজ বর্তমান যে এমপি, তার গ্রামের ছিলেন, সে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার ছিল। 6 মাসের মধ্যে ওই গ্রাম থেকে তাকে বিতাড়িত করা হয়, সে ভারতে চলে যায় এবং আজ পর্যন্ত এই 49 বছরে একদিনের জন্য সেই এই এলাকায় আসে, নবীনগর আসে না। তো কাজে আমাদেরকে অত্যন্ত যেমন সাহসী পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনি অতি সাবধানে আমাদেরকে এগোতে হবে। যে নবীনগরের মানুষ যেমন ভালো আছে, যোদ্ধা দেহনী সত্যের পথে কাজ করার একটি প্রত্যয়ী, ঠিক একইভাবে কিছু লোক কিন্তু খারাপ আছে। একটি নাম উচ্চারণ করেছেন মাহবুবের উপরে তার বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা ছেলে, তারপরে কিন্তু সে অনেক অপকর্ম করেছে। তো এই 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার ব্যাপারে আমাদের গৌরাঙ্গ দেবনাথ সহ অনেকেই কাজ করেছেন। আমি একটা ধন্যবাদ এখানে জানাতে চাই। আমার এই ভাতিজা, ওর নাম হলো মোমেন, জুবাইদ আহমদ মোমেন। সে এই অপু এবং অন্যান্য সবার থেকে অনুপ্রেরণা পেয়ে একটি বইও তার লিখেছেন 14 জনের উপরে। তো যে কোনো কাজে তাকে সম্পৃক্ত রাখলে এই ছেলেটিও খুশি হবে, কারণ আমাদের জীবন কিন্তু শেষ। আমরা জীবন সায়ান্বেষী বর্তমান প্রজন্মের যে মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সম্পৃক্ত করব। মাহবুব, মোমেন, অপু বা আমাদের এডিশনাল এসপি, এদের মতো যারা ইয়াং এবং সাহসী, তাদেরকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ হয়ে নবীনগর কাজ করলে হয়তো আমরা এগোতে পারবো। তো আপনারা অনেকে হয়তো জানেন যে সুনীতি রায় চৌধুরী, তার ভাইকে কিন্তু হত্যা করা হয় এই কয়েক বছর আগে। একজন বিপ্লবীর ভাইকে হত্যা করা এই ব্রহ্মপুর গ্রামের। তো এটা শান্তি সুনীতির ইতিহাস তো আপনারা জানেনই, আমি এত লম্বা করতে চাই না। তো কাজে আমাদেরকে অত্যন্ত সাবধান এবং সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলবো। আমার এই শেষ বয়সে যতটুকু করার আমি আপনাদেরকে সহযোগিতা করব, বা ইয়াং জেনারেশন যারা আছে, নতুন প্রজন্মের, তাদেরকে সাহায্য সহযোগিতা যা কিছু লাগবে আমি করবো ইনশাল্লাহ। এই বলি আমি আমার এই বক্তব্য অনেকক্ষণ দীর্ঘক্ষণ হয়ে গেল, আমি আপনাদেরকে মাইক দিচ্ছি। সঞ্চালক সাহেব, এখন আপনি অন্য কাউকে বলেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জিকরুল আহমেদ খোকন ভাই, অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক অল্প কথায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে সমৃদ্ধ করেছেন দিয়ে। আমরা কখনোই জানতাম না যে সাফায়েত আমাদের মুক্তিযোদ্ধা, তার যে এই অসামান্য অবদান, তার অনেক অবদান হয়তো অনেকেই জানেন। নবীনগরের যে এরকম তরতাজা খবরের নায়ক, সেই মুক্তিযোদ্ধা নবীনগরের সন্তান। এবং দুঃখের সঙ্গে বলতে চাই, আপনি যেটা বললেন, এখানে যেমন সূর্য সন্তান আছে, সেখানে কুসন্তানও আছে। এটি স্বাভাবিক। এই কুসন্তানের যে উচ্চারণটি শুনলাম আপনার মাধ্যমে, জাতি নতুন একটি তথ্য পেল। আপনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার সতীর্থ সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর কল্যাণে, সৌজন্যে এই গুণীজনদের সাথে আমার আজকে সংযোগ ঘটলো। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি সরি, কর্নেল শাহবাজ জামিল সাহেবের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বা নবীনগর নয়, উনি বৃহত্তর ময়মনসিংহ এর কর্নেল। তিনি ব্রাহ্মণবাড়িয়া যুদ্ধ ইতিহাসটা রচিত হয়েছে নবীনগরের মাটিতে। রাইট রাইট রাইট।
রাইট, ইতিহাসটা রচিত হয়েছে নবীনগরের মাটিতে। এই নবীনগরের মাটি উর্বর মাটি, এটা পুণ্যভূমি। হাওয়েভার আমি এবার কিছু বলতে দেওয়ার আগে আমি 4টি কথা বলবো। যে বারবার আমরা শকুনের থাবায় পড়ছি। এই শকুনরা কিন্তু বেশিরভাগ শকুন কিন্তু গায়ে মজিক কোট পরে। তারা মজিক কোট পরে, উপরের দর্শনটা বঙ্গবন্ধুর জন্য অন্তপ্রাণ, ভেতরে পাকিস্তানের জন্য অন্তপ্রাণ। এই যে এই সব ছদ্মবেশী মানুষদের কাছ থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, এবং এই সমস্ত লোকরা যদি আমাদের বঙ্গবন্ধুর মুজিব কোট গায়ে পড়ে এবং আমাদের এমপি বা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের চেয়ারম্যান বা এটা সেটা হয়ে আমাদের উপর এই অবিচারের কোনো বিচার আমরা না পাই, তাদের কাছ থেকে যদি কোনো পজিটিভ ভূমিকা, যদি আশ্রয়স্থলটা যদি আমাদের এই ভরসার জায়গাটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বিপদ পিছু ছাড়বে না। আমি আবারও সবাইকে এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য, ভুল যেন আবার কখনো আমরা না করি সেইভাবে সন্তর্পণে এগোতে হবে, সেই আশা এবং প্রত্যাশা নিয়ে এবার আমি ফ্লোর দেব আমাদের নবীনগরের মেয়র শিব শঙ্কর দাসের কাছে। আমি সবশেষে আসব আমাদের এডিশনাল এসপি বেলাল হোসেন ভাইয়ের কাছে, কারণ উনি সব শুনে উনি সবকিছু নিয়ে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে। এবার শিব শঙ্কর দাস, মেয়র, নবীনগর পৌরসভা, ধন্যবাদ আপনাকে। এবার আপনি কিছু বলবেন। ধন্যবাদ আজকে সঞ্চালক সুভাষ দা, এবং আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন আমার পারিবারিক একজন অভিভাবক, সাবেক সংসদ সদস্য জনাব জিকরুল আহমেদ খোকন ভাই, এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই গৌরাঙ্গ দেবনাথ অপু, এবং ইদানিংকালে সকল স্বাধীনতা প্রেমীদের কাছে যিনি সুপরিচিত আমাদের নবীনগরে অ্যাডিশনাল এসপি বেলাল ভাই। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল এবং আমার অভিনন্দন রইল বিজয়ের মাসে। আজকে যারা আমাদের শ্রোতা দর্শক আছেন তাদের প্রতিও আমি এই বিজয়ের মাসের অভিনন্দন জানাচ্ছি। তো ছোট ভাই গৌরাঙ্গ, আমি প্রথমে বলতে চাই, আমরা যারা আজকে 14 জন খেতাবপ্রাপ্ত এবং নবীনগরের মাটিতে যারা রক্ত ঝরিয়েছেন 1971 সালে, এবং আমাদের স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বীর জনাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে যারা রক্ত দিয়েছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই বিজয়ের মাসে একটু কিছু কথা বলতে চাই। আমাদের নবীনগরে যে 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে আসলে ইদানিং আমাদের বেলাল ভাই, ওনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং গৌরাঙ্গ দেবনাথ অপু আমার ছোট ভাই, এবং ওই যে মোমেন জুবায়ের হোসেন মোমেন, তাদের মতো এই মানুষদের জন্যই আজকে অনেকটা আমরা সম্মুখীন যাচ্ছি। তাদেরকে ভালো করে চিনতে পারছি আগেই, কিন্তু ভালো করে চিনতে পারছি। আর MSK মাহবুব, তার কথা না বললে হয়, সে শহীদ আব্দুল মান্নান বীর বিক্রমের ব্যাপারটা যেভাবে এগিয়ে নিয়েছে বেলাল ভাইয়ের সহযোগিতায় আমরা কৃতজ্ঞতা জানাই, আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। তবে আমি একটু প্রথমে কথা বলতে চাই যে 14 জনের নাম ফলকের কথা বলেছেন গৌরাঙ্গ দেবনাথ বাবু। আমি আপনাদের সামনে এটুকু বলতে চাই, আমার জায়গার সংকীর্ণতার অভাব আছে, নবীনগর পৌরসভার জায়গার খুবই সংকীর্ণ অভাব আছে। তবু আমি আমার বর্তমান আমাদের অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব বলবুল ভাইয়ের সাথে কথা বলে আমি একটি জায়গায় চয়েস মনে মনে করে ফেলেছি অলরেডি এখনই। তো ওনার সাথে কথা বলে যদি আমি সম্মতি পাই, আমি আগামী মার্চের মধ্যে কাজ শুরু করতে চাই। আপনাদের কাছে কথা দিতে চাই, আগামী মার্চের মধ্যে কাজ শুরু করব, এবং আগামী ডিসেম্বরের মধ্যে 16 ডিসেম্বর আগে এই কাজটুকু আমি সমাপ্ত করব। এটুকু আপনাদের অনেক ধন্যবাদ দাদা। পাশাপাশি এই মহান বিজয়ের মাসে আমার অভিভাবক খোকন ভাই যে কথাটি বলেছেন এক তাহেরউদ্দিন ঠাকুরের কথা, কিন্তু এই তাহেরউদ্দিন ঠাকুরের পাশাপাশি আমাদের নবীনগর তো অতীন রায় আছে, আমাদের নবীনগর তো সুনীতি আছেন। ভয়ের তো কোনো কারণ নাই। যে দেশ
সে কথা বলেছিল, যে দেশে সমস্ত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল জাতির পিতার আহ্বানে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, এবং যে দেশে এখনো জননেত্রী শেখ হাসিনার মতো অভিভাবক আছে, সে দেশে আমাদের ঘাবড়ানোর কিছুই নেই। আমরা এখনো সাহস পাই, আমরা ভরসা পাই, আমরা এই স্বাধীনতার সম্মানিত রাখবো, এটুকু আমরা আশ্বস্ত করতে পারি। এবং আওয়ামী লীগের কর্মী আছে বিধেই 1975 সালের তাহেরউদ্দিনের মতো কিছু বেঈমানরা, মুস্তাকরার মতো কিছু বেঈমানরা জাতির পিতাকে হত্যা করলো, এই দেশে লক্ষ লক্ষ মুজিব প্রেমীরা ছিল বলেই এই একটা শ্মশান অবস্থার মধ্যে আবার আওয়ামী লীগকে জাগ্রত করে তুলেছে। তিলে তিলে আওয়ামী লীগের কর্মীরা এখনো ত্যাগী, তারা ত্যাগ করতে জানে। জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন, আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা যে দেশের অভিভাবক, সে দেশের ভয় পাওয়ার কিছুই নেই, সে জাতির ভয় পাওয়ার কিছুই নেই। আমরা এগিয়ে যাবই যাব। সকলকে ধন্যবাদ। আমি হয়তো আবার আপনাদের সাথে সংযুক্ত হব। ধন্যবাদ সম্মানিত মেয়র শিবশঙ্কর দাস। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এই বিজয় মাসে আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার সেই ব্যক্তিত্ব, সেই সুমানুষগুলোর মুখ থেকে আমরা এই মাসটিকে অত্যন্ত সম্মান দেখাতে পাচ্ছি, এটাই আমাদের সবচেয়ে বড় গৌরবের। এই মাসে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে উজ্জীবিত করছে এমন মূল্যবান বক্তব্য শুনে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি এবার ফ্লোরটি দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি, অত্যন্ত যোগ্য, যার মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনা, যার মনে প্রাণে মানবিক মূল্যবোধ, এমন একজন সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা, এডিশনাল এসপি বিল্লাল হোসেন। জনাব বিল্লাল হোসেন, এবার আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখুন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনলাইন টক শোতে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন মহোদয়, মাননীয় সাবেক সংসদ সদস্য। সংযুক্ত আছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, মাননীয় মেয়র নবীনগর পৌরসভা, আমার প্রিয় বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী, এবং সঞ্চালনায় আছেন আমাদের প্রিয় সুভাষ সাহা, সুভাষ দা। সকলের প্রতি আমার বিজয়ের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকের যে টপিকটা সেটা হলো খেতাবপ্রাপ্ত 14 জন বীর মুক্তিযোদ্ধার আত্মদান এবং আমাদের প্রতিদান। নবীনগরের খেতাবপ্রাপ্ত 14 জন বীর মুক্তিযোদ্ধা যে আত্মদান করে গিয়েছেন সেটাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা, এবং আমাদের প্রতিদান দেওয়ার মতো সামর্থ্য বা ক্ষমতা আমাদের কারোই নেই আমি বিশ্বাস করি। কারণ ওনারা যেই কাজটি করে গিয়েছেন ওই কাজের প্রতিদান দেওয়ার সামর্থ্য কেউ রাখে না। যেমন প্রতিটা পিতামাতা তার সন্তানের জন্য যা করে যায়, সন্তান যাই করুক না কেন পিতামাতার প্রতিদান দেওয়ার সক্ষমতা রাখে না। তারপর আমরা চেষ্টা করা, আমরা মানসিকভাবে তৃপ্তি পাওয়ার জন্য যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে চেতনাকে লালন এবং ধারণ করে আমাদের দেশটাকে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেদিকে আমরা দাবি করি, সে চেষ্টাই করছি। এবং আমাদের মহান মুক্তিযোদ্ধা যারা আছেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা গণ আছেন, তাদের আত্মার শান্তির জন্য আমরা কি কি করতে পারি সেই প্রচেষ্টা থেকে আমাদের আসলে কিছু কাজ করা। দেখুন, আমাদের অপদাস বলে গিয়েছেন যে আমাদের নবীনগরে 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আছেন। এবং দেখেন, বাংলাদেশে আমি যতটুকু জানি, আমাদের বল না হয় 492 উপজেলা আছে। প্রতিটি উপজেলা যদি ভাগ করা হয়, আমাদের সর্বসাকুল্যে আছে 676 এবং 677 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আছেন। এভারেজ করলে আমরা কিন্তু 1.5 বা 2 জন পাই। এইটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয় যে 492টি উপজেলার মধ্যে আমাদের নবীনগর উপজেলাতেই 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। তো নবীনগরের মাটি ঐতিহ্যগত ভাবে নবীনগরের মাটি উর্বর। তো সেই ক্ষেত্রে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি, দেখুন আমি নিজে মনে করেছিলাম যে একটা পরীক্ষা অবতীর্ণ হয়েছি
সেই পরীক্ষায় আমাকে 14টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কোন কোশ্চেনটা আমার জন্য সবচেয়ে সহজ আমি সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। যে চেষ্টার ফলে আমাদের নোয়াগ্রামের পামগ্রাম ইউনিয়ন নোয়াগ্রামের শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রম ওনার কবরটাকে রাউজান থেকে আবরখিল থেকে স্থানান্তরের জন্য প্রচেষ্টা চালিয়েছে। এটি হলো আমার 14টি কোশ্চেনের মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন, কারণ এখানে আমরা সার্বিক সহযোগিতা পাবো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে, এটা প্রত্যাশা আমার আছে। পাশাপাশি এর জন্য আমি প্রথম যাকে ধন্যবাদ জানাই সে হলো আমাদের জুবাইর আহমেদ মোমেন। উনি একটা বই লিখেছেন 14 জনের সূর্য সন্তানদের নিয়ে। পাশাপাশি আমার যে পার্টিকুলার যে শহীদ আব্দুল মান্নান বীর বিক্রম উনার কবরটার স্থানান্তরের জন্য যেই লোকাল পর্যায়ে স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে যে কাজ করেছে এবং ওনার পরিশ্রম না হলে আমরা এতটুকু এগোতে পারতাম না, এই জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই। তো দেখুন আমাদের প্রতিদানের বিষয়গুলো হলো আমরা যদি বীর বিক্রম শহীদ আব্দুল মান্নানের কবরটা আমরা স্থানান্তর করতে পারি আমরা সফল হই, কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল জাস্ট লোকালি আমরা জায়গা নির্বাচনের মাধ্যমে আমরা যেখান থেকে সমাহিত করব সেই জায়গাটা এখনো আমরা ফাইনালি পাইনি, আশা করি অতি শীঘ্রই পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা কাজ শুরু করতে পারি, একটা কাজ যদি সুসম্পন্ন করতে পারি, তাহলে বাকি 13টা কাজ কিন্তু আমরা অবশ্যই, আমি বিশ্বাস রাখি যে আমার যদি মুখ এবং বুক একই যদি কথা যদি ঠিক থাকে, আমি বিশ্বাস রাখি আমরা চেষ্টা করলে এটা অবশ্যই আমরা পারবো। এখন দেখেন নোয়াগ্রাম, তারপর সাতমুরা গ্রামের বীর বিক্রম শাহজাহান সিদ্দিকী, হলিবাড়ি গ্রামের বীর বিক্রম শামসুল হক এবং আলিয়াবাদ গ্রামের বীর বিক্রম আব্দুল সালাম। দেখেন এক একটা কিন্তু এক একটা এলাকায় আমরা চাচ্ছি প্রতিটি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ যদি আমরা প্রতিটি এলাকায় যার যার এলাকায় করে যদি আমরা নবীনগরকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কমপক্ষে দেখে হলে বিশ্বাস করবে 1971 সালে মুক্তিযুদ্ধ যে চেতনা, সেই চেতনা তারা দেখে হলেও তারা বিশ্বাস করে। তো সেই বিশ্বাসের জায়গা থেকে কিন্তু তারা এগিয়ে আসবে। দেখুন আমরা তো অনেক কথাই বলি, যেমন আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী, আমি অনেক কথাই বলতে পারি না, আমার দাড়ি কমা ঠিকঠাক বলতে হবে, অথবা আবার আমি কোনো দুষ্ট হতে পারি, আমি পলিটিক্যাল কথা বলতে পারি না, আমি আত্মসামাজিক প্রেক্ষাপটে অনেক কথাই বলতে পারি না। বাট আমি আজ আপনাদের সাথে জয়েন করেছি এই জন্যই আমার যে বিষয়টা, আমি আমার কর্মক্ষেত্রে এডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ কর্মক্ষেত্রে, বাট আমি জন্মসূত্রে বেড়ে উঠেছি ওইখানে কিন্তু আমি এডিশনাল এসপি বেলাল নয়, আমি ওইখানে কারো সন্তান, কারো বাইস্তা, কারো বাইক না, যেমন গৌরঙ্গদা ছোট ভাই, আমি তাই মনে করি। এবং যখন আমি এলাকায় যাই তখন আমি একজন সমাজকর্মী হিসেবে যাওয়ার চেষ্টা করি, আমি আমার পদ পদবি নিয়ে যাই না, কারণ পদ পদবি নিয়ে যাওয়া আমার জন্য শোভন না, বা আমার কিছু আছে, বাধা আছে, বা আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সবাই যদি মিলে যাই, আমরা সকলে চেতনা 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চেতনা যদি বিশ্বাস করে যদি আমরা তদনুসারে এগিয়ে যাই, তাহলে আমরা যে 14টা স্পট আছে, যেমন 4 জন বীর বিক্রম 4টা এলাকা, আর যে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল লতিফ যিনি বীর প্রতীক, ওনার বাড়ি হচ্ছে বিটগড়ের মহেশপুরে, হাজি আকমল আলী, জোসাতুয়া, রতনপুর, বাউচাল, বাঙ্গোরা, কোল্লাকান্দি, দড়িকান্দি, আবাসপুর, মোহাম্মদপুর এবং জাফরপুর। দেখেন প্রতিটি জায়গায় কিন্তু আমরা যদি একটা স্মৃতিসৌধ করি, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে এটা কিসের স্মৃতি, কিসের সৌধ, এটা আমাদের বীরত্ব গাথার স্মৃতি, আমাদের বীরত্ব গাথা ইতিহাসের স্মৃতি। কারণ আমরা যতটুকু দেখেছি, আমাদের সন্তানই না দেখে বিশ্বাস করতে চায় না, তারা কিছু দেখতে চায়। এখন আমাদের 3D 5D 7D পর্যন্ত বিভিন্ন আমরা আমাদের ছেলেমেয়েরা ওইগুলো উপভোগ করে। এর জন্য আমরা যে চেতনায় বিশ্বাস করে অগ্রসর হচ্ছি, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নত দেশে পরিণত করার চেষ্টা করতেছি, এবং বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কের যে গতিশীল, যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেটাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, তাহলে অবশ্যই আমার একটা ভালোবাসার দিক থাকতে হবে। সেই ভালোবাসার দিক না থাকলে আমরা সার্ভিস দিতে পারি না। এক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে যায়, এটা মাদার তেরেসা বলেছিলেন, মাদার তেরেসা বলেছিলেন, দ্য ফ্রুট অফ সাইলেন্স ইজ প্রেয়ার, দ্য ফ্রুট অফ প্রেয়ার ইজ ফেথ, দ্য ফ্রুট অফ ফেথ ইজ লাভ, দ্য ফ্রুট অফ লাভ ইজ সার্ভিস, and the fruit of service is peace.
দেখেন একটা পিস যদি আমি প্রতিষ্ঠা করতে চাই সমাজে, প্রথমে আমাকে কোলাহল মুক্ত সাইলেন্স থাকতে হবে। সাইলেন্স যদি থাকি তখন আমার মধ্যে একটা প্রেয়ার, আমাদের মধ্যে একটা উপাসনা বা এবাদত চলে আসবে। এবং যে যে ধর্মের হোক না কেন, আমরা যদি উপাসনা বা এবাদতে যদি মনোযোগী না হই, তাহলে কিন্তু আমাদের নৈতিকতা বা মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে না। তারপর দেখেন, দ্য ফ্রুট অফ ফেথ ইজ লাভ। যখন এবাদত করব তখন একটা ফেথ সৃষ্টি হবে। এই ফেথ সৃষ্টি হলে একটা ভালোবাসা সৃষ্টি হবে। যে ভালোবাসার মাধ্যমে আমাদের বাংলা মাকে আমরা ভালোবাসবো, সেই ভালোবাসা যখন সৃষ্টি হবে তখন কিন্তু আমাদের মধ্যে সার্ভিস প্রোভাইডিং, যে আমাদের যার যেটা যে সার্ভিস দরকার সেই সার্ভিস আমরা দিতে পারবো। যখন আমরা সার্ভিসটা প্রপারলি প্রোভাইড করতে পারবো, তখনই কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা সবাই সবার অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করে যাচ্ছি, কিন্তু প্রপারলি না হওয়াতে সমাজে আজও কিছু আওয়াজ থেকে যাচ্ছে। এখানে প্রক্রিয়াটাকে আমাদের মেনটেন করতে হবে। যে প্রক্রিয়ায় আমাদের সমাজ থেকে যে জন্য মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত এবং দুষ্কৃতিকারীদের হাত থেকে, দুষ্ট চক্রের হাত থেকে মানুষকে মুক্তিদান, এই প্রবৃত্তির কারণে কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছি, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের এখনো পুরোপুরি মুক্তি হতে পারেনি। এর জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর আমি মনে করি আমার আজকে যে আপনাদের যে আয়োজন, মহান বিজয়ের মাসে যে 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা যদি যার যার জায়গায়, যার যার এলাকায়, যদিও তারা জাতীয় সন্তান, আমরা তো অবশ্যই আমাদের আবেগের জায়গা থেকে বলছি, তারা আমাদের এই গ্রাম সেই গ্রাম নবীনগর, এটা বলছি আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু শিখতে পারে, জানতে পারে, সেই জন্য আমরা এই কাজটা করছি। তো এখন আমার বক্তব্য হলো যে আমরা যদি 14টি জায়গায় যদি 14টি স্মৃতিসৌধ করে সেন্ট্রাল স্মৃতিসৌধ করতে পারে নবীনগর প্রপার, নবীনগর পৌরসভার মধ্যে, তাহলে একটা নেটওয়ার্ক সৃষ্টি হবে এবং সেই নেটওয়ার্কটা আমাদের পরবর্তী প্রজন্মকে দারুণভাবে কাজে মানে ইন্সপায়ার করবে। আমরা মুক্তিযুদ্ধ করে, মহান মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশ নামক একটা দেশকে পেয়েছি। আজকে আমরা সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। আমরা স্বাধীন বাতাস, স্বাধীন আলো আমরা ভোগ করছি। আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা স্বাধীনতা ভোগ করছি, আমাদের সংবিধান অনুসারে আমাদের মৌলিক অধিকারগুলো আমরা ভোগ করছি। এই যে প্রকৃতি বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের পরবর্তী প্রজন্ম যথাযথভাবে পারফর্ম করতে পারবে। সেই জন্য আমার বিশ্বাস আমরা এই 14 জন খেতাবদারের বীর মুক্তিযোদ্ধা পাশাপাশি আমাদের সামনে আজকে সংযুক্ত আছেন আমাদের জীবন্ত কিংবদন্তি, যে আমাদের অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন মহোদয়, সাবেক মাননীয় সংসদ সদস্য, উনি জীবন্ত কিংবদন্তি। ওনারা যখন আমাদেরকে আগে যাবে পরে যাবেন জানি না, ওনারা যখন আমাদের ছেড়ে চলে যাবেন তখন কিন্তু আমরা এই অভাব আমরা পূরণ করতে পারবো না। এখন ওনাদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষা দরকার, আমাদের কিছু ইতিহাস জানা দরকার, যে ইতিহাস আমাদেরকে গিয়ার আপ করবে। কারণ আপনি বা আমি যেই বলি না কেন, আমরা চেতনার কথা যেভাবে বলি না কেন, চেতনা কিন্তু বাংলাদেশ, চেতনায় বাংলাদেশ। আপনার যে রাজনীতি সংগঠনই করুন, নামের আগে কিন্তু বাংলাদেশ আছে। আমি কি বাংলাদেশ পুলিশের সদস্য, নামের আগে বাংলাদেশ আছে। কেউ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, নামের আগে বাংলাদেশ আছে। এই বাংলাদেশ কিন্তু চেতনা জায়গা। এই বাংলাদেশ কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের চেতনার জায়গা, যে মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল। তো আমরা এখন বিশ্বাস করতে চাচ্ছি বাস্তবিক ফিজিক্যালি এক্সিস্টেন্সে আমরা দেখতে পাই যে আমাদের স্মৃতিসৌধগুলো হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস রাখি, আমাদের প্রত্যয় আছে, আমরা মুক্তিযুদ্ধের নামে আমরা স্মৃতিসৌধ করব। আমাদের সকলের সহযোগিতা, আমরা ঐক্যবদ্ধ হবে এই কাজটা করব। আপনারা যে বলেন স্বাধীনতা বিরোধী বলেন, পক্ষে বলেন, বিরোধীরা তো, যারা স্বাধীনতা বিরোধী তারা তো এই দেশে থাকার অধিকার রাখে না। তারা কিন্তু যখন লেখে যে জন্মসূত্রে বাংলাদেশি, বাট আবার স্বাধীনতা বিরোধীতে অবস্থান করছে, তাহলে তো তাদের জন্মসূত্র হিসেবে তো আমাদের কাছে কোশ্চেনেবল। আমি আমার জন্মসূত্রে বাংলাদেশি লিখি, তো বাংলাদেশ যে কোনো বিষয়ে বাংলাদেশ চলে আসে। আপনি আজকে শিবশঙ্কর একটা রাজনীতি দলের নেতা, ওনার দলের আগে কিন্তু বাংলাদেশ আসে, অন্যান্য যারা যে দলগুলো বাংলাদেশ আছে। তাহলে আমাদেরকে ওই চেতনায় বিশ্বাস করতে হবে, বাংলাদেশি চেতনায় বিশ্বাস করতে হবে এবং সেই চেতনাকে ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসা থেকে সার্ভিস দিয়ে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমি আপাতত, যদি পরবর্তী কোনো কোশ্চেন থাকে আপনি সমাধান করবেন। আমি আপাতত এখানে শেষ করছি যে আমরা 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামে আমরা 14টা স্মৃতিসৌধ করবো ইনশাআল্লাহ, এটা করে ছাড়বো ইনশাআল্লাহ, এটা প্রত্যয় নিয়ে বলছি। এবং পাশাপাশি যখন আমরা এটা সুসম্পন্ন করবো, তখন শুধু খেতাবদারি না, আমাদের নবীনগরের যত মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধাগণ আছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই।
এটাই, আমাদের তো প্রতিদান দেওয়ার কিছুই নেই, জাস্ট তাদের জন্য একটু কাজ করা, তাদেরকে আমাদের কাছে নেওয়া, তাদেরকে আমাদের স্মরণে আনা, তাদের জন্য কিছু প্রার্থনা করা, উপাসনা করা, স্রষ্টার কাছে দোয়া করা। যেমন আপনারা আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ দিয়ে গিয়েছিলেন, এই স্বাধীন বাংলাদেশে আজকে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমি গর্ব করে বলতে পারছি আমি বাংলাদেশ পুলিশ সদস্য। আর যদি স্বাধীন না হতো আজকে আমি পুলিশ হতে পারতাম বা অন্য কোনো শ্রমজীবী সংগঠন, শ্রমজীবী মানুষ হতে পারতাম। তো আমার কৃতজ্ঞতা বলবো, এবং সেই জায়গা থেকে আমি চাচ্ছি আমরা যেন কিছু একটা করতে পারি ওনাদের নামে, ওনাদের জন্য, পুরো নবীনগরের সকল মুক্তিযোদ্ধার জন্য, পাশাপাশি আমরা এই 14 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার জন্য, যাতে করে আমাদের চেতনার সামনে আসে এবং আমাদের চেতনার সামনে এনে আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এডিশনাল এসপি বেলাল হোসেন। আমি শুধু একটি কথাই আবার ঘুরে ফিরে আসছি, সেটি হচ্ছে যে আমাদের সবকিছুই আছে নবীনগরে, সবকিছু আছে, শুধু একজন হেমিলিয়নের বংশীবাদকের দরকার। সেই বাঁশিটি কে বাজাবে, সেই বংশীবাদকের খোঁজে আমরা এখন সবাই অস্থির। ঈশ্বর যেন আমাদেরকে হায়াত দেন সবাইকে, ঈশ্বর যেন আমাদেরকে করুণা করেন, আমরা যেন সেই কাঙ্ক্ষিত বংশীবাদককে পেয়ে যাই এবং সেই বংশীবাদক আমাদেরকে একত্রিত করে আজকে যেই প্রতিকূল পরিস্থিতি, যারা নাকি আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, যারা আমাদের মূল্যবোধকে ধ্বংস করতে চাইছে, যারা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নিতে চাচ্ছে, আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য সব কিছু আছে, শুধু নেই একজন হেমিলিয়নের বংশীবাদক। হাওয়ার আমরা হতাশ হতে চাই না, আমরা খুব উপভোগ করছি আমাদের সম্মানিত এডিশনাল এসপি বেলাল হোসেন ভাই, তিনি অত্যন্ত চমৎকারী বলেছেন, চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যে আমরা ইচ্ছে করলেই পারি, এবং যে পরিকল্পনা সুচিন্তিত ভাবে যদি আমরা সুপরিকল্পিত ভাবে যদি আমরা এগোই, যে আমরা 14টি স্থানে 14টি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে যদি আমরা তাদের এখানে ওখানে যদি একটি স্মৃতিস্তম্ভ যদি আমরা করতে পারি, তাদের সবকিছু দিয়ে পরিচিতি দিয়ে, তাহলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম তারা জানবে, তারা শিখবে, তারা উদ্বুদ্ধ হবে, উজ্জীবিত হবে, তারা গর্বিত হবে। এবং এটিকে ধরে রাখার জন্যই আজকে যে আমাদের সংগ্রাম চলছে, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য যে ভাস্কর্যের বিরুদ্ধে যে একটি অপপ্রচার চলছে, সেই ভাস্কর্য, সেই নিদর্শনগুলো এই জন্য আমাদের জন্য বেশি অপরিহার্য। যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার বহন করবে সেই সব ঐতিহ্য, সেই সব মানে ভাস্কর্যগুলো, সেই এই কারণেই কিন্তু তাদের ভয়টা, যে এই সমস্ত প্রতিকৃতি যেন আমাদের প্রজন্মের সামনে না থাকে। অর্থাৎ কোনো একটা স্রোতয়, কোনো একটা অজুহাতে যদি এটাকে আড়াল করা যায়, তাহলে কিন্তু ওরা মনে করছে যে তারা সফল হবে। এটা আমি বিশ্বাস করি না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ভেবেছিল বঙ্গবন্ধুর নামটা মুছে যাবে, বঙ্গবন্ধুর নাম কিন্তু মুছে যায়নি। বঙ্গবন্ধুর নাম হয়তো আমরা 15 বছর 17 বছরও তো আমরা মুখে নিইনি, কিন্তু অন্তরে ধারণ করেছি। হয়তো ওনাকে আমরা সেভাবে উচ্চারণ করতে পারিনি, কিন্তু তাকে আমরা ধ্যান করেছি, তাকে আমরা লালন করেছি অন্তরে। অতএব ইতিহাসকে কখনোই জোর করে চাপিয়ে রাখা যায় না। এবার আমি আবার ফ্লোর দিচ্ছি আমার প্রিয় ভাই গৌরাঙ্গ দেবনাথ অপুকে। অপু, তুমি এবার তোমার বক্তব্যটুকু দিয়ে আরেকটা বাই রোটেশন করে আমরা আমাদের অনুষ্ঠানকে জবনিকে টানতে চাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সুভাষদা আপনাকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানটি আপনি আজকে একটু লেংদি করে এই কারণে যে অনেকদিন পর আমাদের একজন রাজনীতিবিদ বললে ভুল হবে, তিনি আসলে নবীনগরের একজন অভিভাবক, যুদ্ধকালীন যিনি কমান্ডার, আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার বাবার বাল্য বন্ধু খোকন কাকার আজকে অনেক কথা শোনার জন্য আমাকে অনেকে ফোন দিয়েছে যে আজকে হয়তো টকশোটা অনেক প্রাণবন্ত হবে, খোকন ভাইয়ের কথা শুনবো। তো এই কারণে খোকন কাকাকে আজকে একটু সময় দিন। পাশাপাশি মেয়র মহোদয় আছেন। আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বিলাল ভাইয়ের কথা, যে ভদ্রলোক সরকারি চাকরি কেন করতেছেন আমি বুঝতেছি না। ওনার আসলে রাজনীতি করা দরকার। এত মানে ফ্লুয়েন্টলি বলতে পারেন, মানে বক্তারা সাধারণত যারা রাজনীতিতে যারা বক্তব্য দিয়ে অভ্যস্ত তারাই কিন্তু আপনি ভাবে অনবরত বলতে পারেন আর কি। তো বেলাল ভাই আসলে আরো পেছনে হয়তো আরো কথা শুনবো। সুভাষদা, আমি কিন্তু আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ দিতে চাই, এবং আপনি কিন্তু আজকে সাকসেস। কেন সাকসেস দেখেন,
আপনি আমাকে পরশুদিন বলছিলেন যে অপু ভাস্কর্য নিয়ে একটা ইয়ে করবো, ডিবেট করবো, তুমি আমাকে কিছু ইয়ে দাও, গেস্ট দাও। আমি বললাম যে ভাস্কর্যের বিষয়টা হচ্ছে কি, যেহেতু বিজয়ের মাস, আমি আপনাকে নতুন একটা বিষয়বস্তু দেই। এই 14 জন খেতাবপ্রাপ্ত বিষয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনি একটা টক শো করেন। এখানে আমরা 14 জন এই মুক্তিযোদ্ধা যারা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, 4 জন বীর বিক্রম এবং 10 জন হচ্ছেন বীর প্রতীক। এই 14 জনের বিষয়ে অন্তত নবীনগর পৌর শহরের ভিতরে, অর্থাৎ নবীনগর শহরটার মধ্যে যদি আমরা একটা সিটে শুধু 14 জনকে নিয়ে করতে পারি, এবং এখানে যদি মেয়র মহোদয়কে রাখা যায়, আর যুদ্ধকালীন কমান্ডার যেহেতু ছিলেন খোকন কাকা, মানে সাবেক এমপি, তাকে রাখতে পারেন। আর এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করতেছেন এই মুহূর্তে যে, মানে আজকে মাহবুব যাকে অন্তত টেনে ধরে নিয়ে আসছেন মূল নায়ক, এই বেল্লাল ভাইকে নিয়ে আসতে পারেন, তাইলে আমার মনে হয় টকশোটা ভালো হবে। আপনি যেহেতু প্রাজ্ঞ মানুষ, আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি দ্রুত আমার বিষয়টাকে গ্রিপে নিয়ে নিয়েছেন। তো আজকে কিন্তু আমি ধন্যবাদ জানাই, এবং আমি আমার অভিভাবক, আমার পারিবারিক অভিভাবক, আমার পিতৃতুল্য বলবো, আমার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, তার কাছ থেকে কিন্তু আমরা একটা কথা আদায় করে নিয়েছি। সুভাষ দা, আমি যে প্রস্তাব আমরা করেছিলাম যে 14 জনের সমন্বয়ে একটি স্মৃতিসৌধ করা যায় কিনা আগামী 16 ডিসেম্বরের মধ্যে, এটা করা যায় কিনা, তিনি কিন্তু আজকে লক্ষ মানুষকে সাক্ষী রেখে একটি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কিন্তু সাক্ষী হয়ে গেছি, এখান থেকে নড়াচড়ার সুযোগ নেই। আর রাজ সাক্ষী হচ্ছেন যুদ্ধকালীন কমান্ডার আমাদের খোকন কাকার সামনে। তারপর আমার সে যেহেতু শিবুদা কথা দিয়েছেন যে কি, আমি নোট করে রেখেছি যে তিনি মার্চের মধ্যে কাজটা শুরু করবেন এবং 16 ডিসেম্বরের মধ্যে সেটা উদ্বোধন করবেন। আমি বিশ্বাস করি মাননীয় সাংসদ আমাদের বুলবুল ভাই তো নিশ্চয়ই সাংসদ হিসেবে থাকবেন। যদি খোকন কাকা যদি হায়াত রাখে, আমার বাবার বন্ধু, যদি তিনি থাকেন বেঁচে, শিবুদাকে বলবো খোকন কাকাকে ওই অনুষ্ঠানে রেখে খোকন কাকার মাধ্যমে, মাননীয় সাংসদকে মাধ্যমে এটা যেন 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করা হয়। আর এর এক ধাপ আগে, মানে একটু বলবো যে এক ধাপ আগে বেড়ে যে কথাটা বলেছেন বেল্লাল ভাই, তাকে আমি সেলুট জানাই। তিনি বলছেন এটা তো শিবুদা করবে, বাট আমি আমার তরফ থেকে, যেটা ধরেন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের যিনি আমাদের ডিজি, আমাদের খলিল স্যার, কিংবা আমাদের উপজেলা চেয়ারম্যান মনির ভাই, একটু থামাই, জিকরুল ভাই সম্পর্কে তুমি যদি শব্দটা উইথড্র করো, উনি থাকবেনই বেঁচে। না না, আমি কাকু খুব অসুস্থ, এই কারণে আমার একটু ভয় আর কি। কাকু বসে থাকবেন, কারণ উনি জীবন্ত কিংবদন্তি। আমি উইথড্র করলাম কাকু, আর অন্তত 25 বছর বাঁচুক। আমার প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, করলাম না। এখন বেল্লাল ভাই যেটা বললেন, আমি শেষ করি কাকু। বেল্লাল ভাই যেটা বললেন যে আগামী 16 ডিসেম্বরের মধ্যে না পারলে অন্তত এই সরকারের আমলে 14 জন খেতাবপ্রাপ্ত নবীনগরের বীর মুক্তিযোদ্ধা, যিনি বলেছেন সারা বাংলাদেশে ইস্টু করলে 1/2 বা 1 বা 2% মানে প্রতি উপজেলায় পড়ে, সেই জায়গায় আমাদের 14 জন, এটা আমাদের নিঃসন্দেহে গর্বের বিষয়। তো সেই জিনিসটা বেলাল ভাই যদি মনে করে, বেলাল ভাই মনে করলে, যেহেতু আমাদের লোক আছে, খলিল স্যারের মতো প্রাইম মিনিস্টারের দপ্তরের যিনি ডিজি, তার সহযোগিতা নিয়ে কিন্তু বীর বিক্রমকে এখানে কবরটা নিয়ে আসা হচ্ছে, যেটা আমরা জানি বেতনের কবর। তো বিলাল ভাই, আপনাকে আবারও সেলুট জানাই। আপনিও কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজকে দেখছে, শুনছে, এবং আমার খোকন কাকা এটা জীবন্ত কিংবদন্তি সাক্ষী হয়ে থাকলেন যে 14টা স্মৃতিসৌধ আপনি আপনার যে ক্যারিশমা, সেই ক্যারিশমা দিয়া আগামী এই 4 বছর, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন আমাদের মা, আমি যাকে মা বলি, শেখ হাসিনার এই সরকারের আমলে যদি আপনি এই প্রকল্পটি মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুলকে দিয়ে করাতে পারেন সাকসেস, এটি হবে নবীনগরের সর্বকালের সেরা একটি কাজ, এবং এটি আপনি করে দিয়ে যাবেন। সেই প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, সেটি আমরা বিশ্বাস করি। আর খোকন কাকাকে বলবো যে ওই যে জুবায়েদ আহমেদ মোমেন, যে 14 জন খেতাবপ্রাপ্তকে নিয়ে বই লিখেছেন, তাকে আমরা আসলে আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। হ্যাঁ, আমি তার সাথে কালকে অনেকক্ষণ কথা বলেছি। তার আজকে একটা ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রাম ছিল, সে কারণে সে আমাকে বলছে দাদা অনুষ্ঠানটা আসলে থাকতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু আমি থাকতে পারবো না, তবে নেক্সট আপনার যে কোনো প্রোগ্রামে থাকবো। মোমেনকে আমরা আগামীতে নিয়ে আসবো। আর আমি একটি কথা বলে শেষ করবো, খোকন কাকা, আপনি যেহেতু মাননীয় সাংসদ, আমি যখন প্রথম আলোতে কাজ করতাম, এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু বাংলাদেশে প্রথম কাজ করে শুরু করে প্রথম আলো 2012 সালে সারা বাংলাদেশের যত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে নিয়ে কিন্তু প্রথম আলো শুরু করে, এবং সেটা নবীনগরে আমি 2012 সালে 14 জনকে আমি করেছিলাম তাদেরকে নিয়ে। যাই হোক, আমি মনে করি শিবুদা এবং খোকন কাকার কথা, সুভাষ দা, আপনি আরো অন্তত আধা ঘন্টা প্রোগ্রামটা চালাবেন, আমরা তাদের কথা শুনতে চাই।
আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাগুলো আপনি বলেছেন প্রথম দিকে টপিকসে, এটা নিয়ে আরেকদিন বলবো বিশদ আকারে, নবীনগরের সামগ্রিক বিষয় নিয়ে। আমরা অতি কষ্টে আছি। নবীনগর থানার সামনে, স্বয়ং থানা গেটের সামনে যখন একটা ছেলেকে মানে প্রকাশ্যে মারধর করা হয়, আমার খুব কষ্ট হয়। MSK মাহবুবের অনেক দোষ থাকতে পারে, সে যদি লিখে কারো বিরুদ্ধে বাজে লেখা লিখে কারো মানহানি ঘটানোর লেখা থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। কিন্তু স্বয়ং থানা গেটের মধ্যে যদি একটা মানুষকে মারধর করা হয়, তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, এরপরে নবীনগর আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনি কোন পর্যায়ে আছে? মাননীয় মেয়র মহোদয়, আপনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে। এবং এটার জন্য সুহাসদাকে বলবো একটা আলাদা টপিকস করেন, সেখানে মাননীয় সাংসদ, সাবেক সাংসদ, নবীনগরের বুদ্ধিজীবী সবাইকে নিয়ে আসেন। নবীনগর আইন শৃঙ্খলা এইভাবে চলতে দেওয়া যায় না। আমি আপনাদের অনেকের কাছে কৃতজ্ঞ সহ মানে হাত জোর করে বলবো, এই বিষয়টার উপর আপনারা অবশ্যই একটা দিন নির্ধারণ করেন যে নবীনগর এইভাবে চলতে দেওয়া যায় না। এখানে একটা ছেলেকে যদি মারধর করা হয় থানা গেটের সামনে, আজকে 3 দিন হয়ে গেছে, একটি ছেলে অ্যারেস্ট হবে না। কিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি? কিসের নবীনগরের ভালো মানে সুরের দেশ, সংস্কৃতির রাজধানী, সাম্প্রদায়িক সম্প্রীতির রাজধানী, সব বুকাস। এই বিষয়গুলো আমার মনে হয় এটা নিয়ে কথা বলতে হবে। খোকন কাকাকে বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে একদিন আসেন, মাননীয় সাংসদকে নিমন্ত্রণ দেন, তাকে নিয়ে আসেন। আমার মনে হয় যে আমরা বুলবুল ভাইয়ের কাছ থেকে এই বিষয়গুলোর উপর একটা আমরা তার কাছ থেকে জানতে চাই যে তিনি যেহেতু আমাদের অভিভাবক, তিনি নবীনগর কি নিয়ে কি ভাবছেন। অনেক ধন্যবাদ। মানে যদি কোনো মানে কটু কথা বা খারাপ কথা বলে দেখি ক্ষমা করবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার আমি ফিরে আসছি আমাদের জীবন্ত কিংবদন্তি মুক্তিযোদ্ধা আমাদের খোকন ভাইয়ের কাছে। আমি খোকন ভাই বলেই আত্মতৃপ্তি পাচ্ছি। সত্যি খোকন ভাই, আপনি বেঁচে আছেন বলেই, জীবিত আছেন বলেই আজকে আপনার মুখ থেকে এত মূল্যবান মানে অজানা কথাগুলো, একটি শব্দ আমাদের কাছে অনেক বড়, কিন্তু আপনি অনেকগুলো শব্দ আমাদেরকে উপহার দিয়েছেন, যে শব্দগুলো ইতিহাসের পাতায় নতুন ভাবে লিখতে হবে। আমরা লিখবো আপনাকে নিয়ে। আপনি দীর্ঘজীবী হন, আপনি আমাদের স্বপ্নের অনেক কিছু দেখে যান, আমরা বিশ্বাস করি আপনি দেখে যাবেন। বিশেষ করে আমাদের যে ওয়াদা করলেন, প্রমিস করলেন আমাদের নবীনগরের প্রিয় মেয়র শঙ্কর, শিব শঙ্কর দাস, ইনি অবশ্যই ওনার সেই কীর্তিটা আপনি দেখে যাবেন। এবং আমরা এই আত্মতৃপ্তিটা পেতে চাই। আপনি যেহেতু আজকে সাক্ষী হয়ে আছেন, এটার অভিষেক, এটার উদ্বোধন অনুষ্ঠানেও আপনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। এবার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো কিছু অজানা কথা আমাদেরকে উপহার দিন। ধন্যবাদ। বলছি ধন্যবাদ দাদা, আপনি তো আমার অত্যন্ত কাছের লোক, খুবই কাছের লোক। এটা আমরা টকশোতে আলোচনা করার আগে আমি আপনাকে বলেছি, আমার অত্যন্ত প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন এবং বুয়েটের শিক্ষক ছিলেন আপনার এই চাচাতো ভাই। সেই সুবাদে আপনি আমার রক্তের সাথে মিশে আছেন। ইঞ্জিনিয়ার নিখিল সাহা। নিখিল সাহা। তো এদের কথা বলতে পারি না, এরা আমাদের দেশের সম্পদ ছিল। তো আমি ওই যে কথাটা বলতে চাচ্ছি আর কি, শিবশঙ্কর দাস আমাদের মেয়র, আমার ছোট ভাই, তার উপরে খুব একটা চাপ দিতে চাচ্ছি না। আমার মনে হয় আর কি, আমি একটু রিল্যাক্সড হতে বলতে চাই। এই বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, তিনি কিন্তু প্রত্যেকটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছে। একইভাবে নবীনগরও কিন্তু কমপ্লেক্সটি সম্পূর্ণ হয়েছে। আমরা আপাতত এই 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহ, তারা কিন্তু এই 14 জন কিন্তু যুদ্ধ করেছেন নবীনগর নয়, তারা যুদ্ধ করেছেন বাংলাদেশের জন্য এবং নবীনগরের বাইরে প্রত্যন্ত অঞ্চলে তার কর্মস্থলে ওখানে যুদ্ধ করেছেন। যেমন মান্নান সাহেব, তিনি যুদ্ধ করেছেন সেই পার্বত্য চট্টগ্রাম। সবার অবদান একই, দেশের জন্য তারা যুদ্ধ করেছেন। নবীনগর মাটিতে কিন্তু তারা আত্মদান করেন নাই, যুদ্ধ করতে পারেন। তারা তাদের দায়িত্ব পালন করেছেন, জাতীয় দায়িত্ব পালন করেছেন নিজ নিজ কর্মক্ষেত্র থেকে। তার খেতাব পায়নি এমন মুক্তিযোদ্ধা নবীনগরে যুদ্ধ করেছেন যারা 71 সালে শাহাদত বরণ করেছেন। যেমন আমাদের ডিসেম্বরে নবীনগর যখন মুক্ত করি, তখন সালাম জীবন দিয়েছে। সালামের নামে নবীনগর একটি রাস্তা আছে। আমাদের মাঝিগাড়ার মোহাম্মদ হোসেন, সে আনসার বাহিনীর লোক ছিল, সে সম্মুখ যুদ্ধ অনেকগুলি যুদ্ধ করেছে, তিনি শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। সেলিম মাস্টার, রামচরেল বাড়ি, এখন গ্রামের নাম সেলিমনগর, তিনিও ওই সময় 71 সালে যুদ্ধ করে সম্মুখ যুদ্ধে তিনি জীবন দিয়েছেন। মিরপুর এই বর্ষাকালে এই যুদ্ধের সময়
বুড়িগ্রামের শহীদুল্লাহ আমার খুব ঘনিষ্ঠ ছিল, কনস্টেবল শহীদুল্লাহ, সে জীবন দিয়েছে। সাহেবনগরের মুকাদ্দস, সে জীবন দিয়েছে 71 সালে, শহীদ শাহাদত বরণ করেছেন। এমনি ভাবে যারা শহীদ হয়েছেন 71 সালে কিন্তু কোনো খেতাব পান নাই, তাদের ছবিগুলি সংগ্রহ করে তাদের স্মৃতি সংরক্ষণের স্বার্থে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাদের ছবি সহ নাম খোদাই করে, ছবিগুলি খোদাই করে যাতে কাজটি করা যায়। কারণ সরকার তো পুরো কাজটা করে রাখছে, এখন শুধু সামান্য কিছু খরচ লাগতে পারে খোদাই করতে। সেটা মেয়র সাহেব যদি নাও পারে সরকারি অর্থে, সেটা আমি যেহেতু 50 বছর ওকালতি, আমি এই খরচটুকু বহন করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। এই শাহাদত বরণকারী সবার নাম আমরা সবাই একটা হাততালি দিই একসাথে। আর আমাদের এই 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আরেকটি কথা বলি অত্যন্ত দুঃখের সঙ্গে, 2013 সালে আমি যখন এমপি, ইব্রাহিমপুর গ্রামের এক কৃষক তার নিজের বাড়ি করার জন্য জমি খনন করতেছিল। খনন করতে গিয়ে 13টি মাথার খুলি এবং হাড়গোড়, মুক্তিযোদ্ধার হাড়গোড়া তারা পেয়ে আমাকে খবর দেয়। আমরা সেই থানায় এখনো সংরক্ষিত আছে। তো এই যে মুক্তিযোদ্ধা আমি লোকেট করতে যে পেরেছি আর কি, কেরানীগঞ্জ বৃহত্তর ঢাকা তখন 2 নম্বর সেক্টর, আমিও ছিলাম 2 নম্বর সেক্টরে। কেরানীগঞ্জের প্রায় 17-18 জনের একটি ব্যাচ ভুলক্রমে বাঙ্গুরা হয়ে ভারতে যাওয়ার পথে অথবা ভারত থেকে আসার পথে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা, তারা ভুলক্রমে ইব্রাহিমপুর ব্রিজের নিচে দিয়ে তারা আসতেছিল ট্রেনিং নিয়ে। সেখানে ব্রাশ ফায়ার করে 11 জনকে হত্যা করা হয়েছিল এবং 5-6 জন তারা পালিয়ে কেরানীগঞ্জ চলে আসে এবং পরে যুদ্ধ করে। এটা সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে 71 সালে। যে 5-6 জন জীবিত ছিলেন তাদের মধ্যে একজন রোক মাস্টার, তিনি এখনো জীবিত আছেন। সে শুধু খালি এটুকু বলতে পারে যে গ্রামটির নাম ইব্রাহিমপুর, সেই গ্রামের ব্রিজে যোগীদারা, তার একটু স্পষ্ট মনে আছে যে যোগীদারার ব্রিজ দিয়ে নিচে দিয়ে আমরা আসতেছিলাম, এই রাজাকার বাহিনী এবং পাকিস্তানি বাহিনী, বর্বর বাহিনী, প্যারামিয়ার বাহিনী আর কি, ইব্রাহিমপুরে এরা আমাদেরকে ব্রাশ ফায়ার করে 11 জনকে হত্যা করেছে। আর আমরা কোনো মতে প্রাণ নিয়ে চলে আসি এবং বাকি 9 মাস, যে কয় মাস ছিল 4-5 মাস আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য। তো এই যে স্মৃতিগুলি, হাড়গোড়াগুলি বা মাথার খুলিগুলি, এইগুলি কিন্তু সংরক্ষণ করা আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি, জাতীয় কর্তব্য বলে মনে করি। এখন এইটা তারা কি, এবং প্রত্যেকটি লোক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। তো এদের ছবিও আমার কাছে আছে 11 জনের, সংরক্ষণ করতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি আর কি। তো এমনি ভাবে অনেকগুলি স্মৃতি ছুঁয়ে পড়ে আসে মনে, দৃশ্য পড়ে চলে আসে বা মানুষ আমার মননে চলে আসে যে কিভাবে যুদ্ধ করেছে মানুষ। আমার মনে হয় আমার চেয়ে অবদান একজন মায়ের বা একজন বোনের অবদানও অনেক 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 অনেকাংশে বেশি ছিল, যারা নাকি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদের খাবার জুগিয়েছে, আমাদের থাকার জায়গা দিয়েছে, আমাদের অসুখ হলে পরে ওই ল্যাব টুসক বা কাছা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। ওই মা বোনদের কিন্তু ভুললে চলবে না, তাদের অবদান কিন্তু আমাদের চাইতে অনেক অনেক বেশি, এটা স্বীকার করতেই হবে। তো যাই হোক, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে যেটা এই 14 জনের ছবি অন্তত এই মার্চ মাসের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগ্রহ করার জন্য আমি শিবশঙ্করকে বলবো। তো শিবশঙ্কর তো আমার অনেক ছোট, একটি কথা বলতেই হয়, আমার ইলেকশনে কিন্তু অনেকেই অনেকভাবে আমাকে সাহায্য করেছেন। আমি বিশ্বাস করেছি শিবশঙ্করকে যে সেই হবে আমার এজেন্ট, চিফ এজেন্ট, যেটা অসাম্প্রদায়িক রাজনীতির একটি কি বলবো চিহ্ন রাখার জন্য আমি কিন্তু তাকে, সে আমাকে ভোট বেশিও করাতে পারবে না, কমও করাতে পারবে না, কারণ জনগণ এতদিনে উদ্বুদ্ধ হয়ে গেছে যে নৌকা প্রতীকে ভোট দেবে। তো তারপরেও আমি যেহেতু তাকে অত্যন্ত স্নেহ করি, আদর করি, তাকে কিন্তু আমি আমার চিফ এজেন্ট করেছিলাম। তো আশা করি সে, আমি বড় ভাই হিসেবে অনুরোধ করলে সে অন্তত এইটুকু চেষ্টা করবে। আর ওই মোহাম্মদ হোসেনের নামে
একটি রাস্তা, বা যারা শাহাদত বরণ করেছে তাদের নামে অনেক রাস্তাই আছে আমাদের নবীনগর, এই রাস্তা করা যায় কিনা এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করাটা আমার মনে হয় যারা জীবন দিয়েছেন এইটা চিন্তা করা যাইতে পারে। আর আমি তো বলছি প্রথমেই যে যে কোনো কাজে, যে কোনো মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করার প্রশ্নে, বঙ্গবন্ধুকে জীবিত রাখার প্রশ্নে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমি করতে প্রস্তুত আছি আল্লাহর রহমতে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত খোকন ভাই একজন প্রশ্ন করেছে যে সেই রাজাকারটা এখনো নবীনগরে বেঁচে আছে, এক, আপনি জানেন কিনা? নাম্বার টু, যদি আপনি আজকে নবীনগরের এমপি থাকতেন, যদি নবীনগরের এমপির আসনটি আপনি অলঙ্কৃত করতেন, আজকে নবীনগরের যে অবস্থা, নবীনগরের যে হাহাকার, এই বঙ্গবন্ধুর প্রেমীদের যে নীরব কান্না, তারা যে জেগে উঠতে পারছে না, আপনি কি ভূমিকা রাখতেন? যদি সংক্ষেপে একটু বলেন আপনার ভূমিকাটা কি হতো আজকে যদি আপনি না নবীনগরের সক্রিয়। হ্যাঁ বলেন। আমি অসুস্থ মানুষ, একেবারে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছি এবং এক প্রকার ডাক্তারদেরকে মানে গালাগালাজ করে করেই আমি আসছি যে আমি আমার বাসায় গিয়ে চিকিৎসা নেব, আমি আমার বাসায় মরতে চাই। আমি কিন্তু ডিসচার্জ না হয়ে চলে আসছি। এখানে আমি আমার কথাই বুঝতে পারতেছেন, হাঁপাই যাচ্ছি। এটা খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা আমার এই শেষ বয়সে দিতে চাই না। রাজাকার জীবিত আছে সেটাও আমি জানি, এবং ওই রাজাকার যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে সেটাও কিন্তু আশ্চর্য কিছু নয়। তো এই কথা যদি আমি বলতে যাই যে একজন রাজাকার মুক্তিযোদ্ধা, বাধাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাহলে আমার সরকারি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো কাজে হয় না খোকন ভাই, হয় না। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা রাজাকার এভাবে নাম লিখিয়ে ভাতা নিয়েছে এবং আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু আপনি শেষ জীবনের শেষ বয়সে এসে, এই সায়ান্নে এসে আপনি এই কথাটা অবশ্যই বলবেন, সাহস করে বলবেন। এখানে বরং আমাদের বঙ্গবন্ধু কন্যা আরো বেশি খুশি হবেন যে না, এই বয়সেও আমাদের জিকরুল, সেই নবীনগর থেকে জিকরুল চাচা বলবেন বা ভাই বলবেন, তিনি সত্যি কথাটা বলে গেছেন। এই বার্তাটা, এই কথাটা যদি আমাদের নেত্রী কানে যায়, আমাদের দেশ উপকৃত হবে, নেত্রী খুশি হবেন। অবশ্যই আপনি এই ব্যাপারে কি পদক্ষেপ চান এইটুকু বলেন, নাম নাই বা বলেন। আমি একটা সত্যি কথা বলি, আমরা যারা যুদ্ধ করেছি, সত্যি যুদ্ধ করেছি, আমরা কিন্তু রাজাকার কাউকেই চিনি না, দেখি নাই। পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পরে অনেকগুলি নাম শুনেছি আমরা। সুতরাং এখানে আমার পক্ষে একটি রায় দিয়ে কথা বলে সুনির্দিষ্টভাবে একজন রাজাকারের নাম বলা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি কিন্তু চাক্ষুষ সাক্ষী নই। সুতরাং আমার পক্ষে খোকন ভাই আমি সেটা বলিনি, নাম বলতে বলিনি। আমি বলেছি যদি এমন রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে, সেই ব্যাপারে এখন কি করণীয়? আপনি এই ব্যাপারে আমাদের স্থানীয়ভাবে কার উদ্যোগ নেওয়া উচিত? এবং আজকে যে আমাদের এস কে মাহবুব আক্রান্ত হলেন, আজকে যে আপনার এই ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে আপনার সোচ্চার হয়ে অনেক যুবলীগ নেতা আপনার হুমকির শিকার হয়েছেন, কিন্তু তাদের অ্যারেস্ট করা হচ্ছে না। তারা প্রচ্ছন্নভাবে, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী আপনার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের কি করা উচিত এবং কেন করছেন না, এই ব্যাপারে আপনার আক্ষেপটাও বলেন, অথবা কি করা উচিত একটু পরামর্শ দেন, এটি অন্তত জাতি জানুক। আমি বলতে চাচ্ছি, আপনি তো এখন আমাদের সবার কাছেই মুরব্বী এবং প্রবীণ এবং একজন গর্বিত, মানে আমাদের নবীনগরের সন্তান। আসলে জাতীয়ভাবে আপনি অত্যন্ত একটা উচ্চতর আসনে আছেন। আপনার যে মাত্রাটা, এই মাত্রায় কিন্তু খুব বেশি সংখ্যক জীবিত মুক্তিযোদ্ধা নেই। আমি এই জন্য বলছি যে বর্তমান যে নবীনগরের যে অবস্থা, যে আপনার ভাস্কর্য বিরোধীরা যেভাবে সোচ্চার, তার বিরুদ্ধে আমাদের বঙ্গবন্ধুর প্রেমিক যারা, তারা অনেকে সোচ্চার হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে তারা আবার চুপ হয়ে গেলেন এবং তারা কেন সাহস করে আসতে পারছেন না? এবং তাদের প্রতি আপনার কি বার্তা, কি মেসেজ, কি করা উচিত? তাদের কি কোনো ভূমিকা আছে কি নেই? যদি থাকে কি করা উচিত, অন্তত একটা গাইডলাইন, একটা পরামর্শ আপনি দেন। কারণ আপনার জায়গা থেকে
আপনি যদি আজকে আমাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন, অবশ্যই আমরা বিশ্বাস করি আপনার ভূমিকাটা অত্যন্ত অন্যরকম হতো। কিন্তু ওই অন্যরকম ভূমিকাটা আমরা এখন দেখতে পাচ্ছি না, এটা আমাদের আক্ষেপ। আপনার এই ব্যাপারে কোনো আক্ষেপ আছে কিনা, অথবা আমাদের যুব সমাজ, আমাদের বঙ্গবন্ধু প্রেমিকদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? অন্তত দু চারটি কথা আপনি অন্তত তাদেরকে একটু অনুপ্রেরণামূলক একটা বক্তব্য দেন। না, আমি হ্যাঁ এই কথাটুকু বলতে চাই যে বর্তমান প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা, যারা সত্যিকার অর্থেই অনুভব করে ও তাদের অনুভূতিতে মুক্তিযুদ্ধ রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, তারা ঐক্যবদ্ধ থাকবে। বঙ্গবন্ধু যেভাবে ঐক্যের ডাক দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে তিনি ঐক্যের ডাক দিয়েছেন, এবং ঐক্য কিন্তু বজায় আছে এখনো। তিনি আরো দৃঢ় ঐক্যের দিশারি হয়ে আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা সেই ঐক্যে থাকবো, এবং আমিও বঙ্গবন্ধু কন্যার সাথে একমত হয়ে নবীনগরবাসী, আপামর জনগণ, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি, তাদেরকে যেন প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়। এবং তখন আমরা যারা এখনো বেঁচে আছি, মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা সকলে মিলে এই অপশক্তি আমরা রুখে দাঁড়াবো, এবং রুখে দাঁড়াবার জন্য সবাইকে আহ্বানও করছি। আমরা নিজেরও ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে কাজ করব, এই অঙ্গীকার আমি সকলের সামনে করতে চাই। বারবারই একই কথা বলতে হয় যে আমি কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরে বলবো অনেক কষ্ট করেছেন ওই অপু বা আমাদের বিল্লাল হোসেন, এডিশনাল এসপি, আমার শিবশঙ্কর দাস, এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে আর কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে করেন, মানে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। না না, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। অনেক কষ্ট দিয়েছি, এই জন্য আমরা আপনার কাছে ঋণী থাকবো, এবং আপনাকে যে কষ্টটা দিয়েছি আমাদেরকে ক্ষমা করবেন। ধন্যবাদ। এবার শিবশঙ্করদার কাছে যাচ্ছি, আপনি কিছু বলে তারপর আমরা এডিশনাল এসপির কাছ থেকে যাব, তারপর আমরা সমাপনী বক্তব্যটা শুনবো গণগণের কাছ থেকে, তারপর আমি আমার জবনিকা টানবো, আমার কিছু কথা বলবো। প্রিয় শিবশঙ্কর দাস। ধন্যবাদ আজকে আমি আগেও বলেছি, আমার পারিবারিক অভিভাবক আমরা খোকন ভাই বলি, সাজিকুর রহমান সাবেক এক্স এমপি, আজকে আমাদের সাথে সংযুক্ত যে আছে গণগণ দেবব্রত অপু, উনি কিন্তু ওনার বন্ধুর ছেলে, খোকন ভাইয়ের বন্ধুর ছেলে। আবার পাশাপাশি জুবাইয়ের মোমেন্ট যাকে বলে, তার বাবা খোকন ভাইয়ের বন্ধু, শামসু ভাইয়ের ছেলে। তো যাই হোক, পরিচয়টা নিয়ে আমি, তার দুজনেই কাজ করছে। তো খোকন ভাই আসলে মুক্তিযোদ্ধা, তো সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা। আমরা তাদের কাছে তো স্পষ্ট আরো কিছু তালিকা, বিতর্কহীন তালিকা চাই বটি, হইলে ভালো হয়, যাচাই বাছাই আর একটু ভালো হয়, এটা আমরা আশা রাখবো। কারণ মুক্তিযোদ্ধারা এমন একটা প্রতীক, আমরা পৃথিবীতে অনেক কিছু অনেকই করতে পারবে, কিন্তু একজন হাজার বছর আর মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নাই। আজকে সাজিকুল আহমদ খোকন সেই ব্যক্তি, শ্রদ্ধা ভরে সারা জীবনই স্মরণ করছি, করবো। ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা থাকবো, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো। তো নাম ফলকের ব্যাপারটা যেটা আসলে করাটা খুব কঠিন না, আমি আবারও বলি, যেমন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটাতে করলে তো খুবই ইজি হয়। এইটা আসলে এখন বর্তমান কমান্ডার ইউনুসা, আমাদের অভিভাবক আছেন মাননীয় এমপি মহোদয় বুলবুল ভাই, আবার স্থানীয় আমাদের যে মুক্তিযোদ্ধা কমান্ডের যে স্থানীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা যদি সম্মতি দেয়, আমি আবারও বলি খুব অচিরে আমি কাজ আরম্ভ করতে চাই এবং আরম্ভ করব। আর ওনারা যদি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যদি সেই সুযোগটুকু আমাকে না দেয়, তাহলে আমি মনে মনে ধরে রেখেছি নবীনগর বাজারে এক দুটো জায়গাকে চয়েস করেছি,
আমাদের বর্তমান যিনি আমাদের নেতৃত্ব দেন, আমাদের অভিভাবক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আবাদুল বুলবুল ভাই, ওনার সাথে পরামর্শ করে উনি যদি সম্মতি দেন, তাহলে আমি পৌরসভার পক্ষ থেকে ওই জায়গাকে সিলেক্ট করি 14 জনকে, নাম ফলক সহ ছবি সহ। আমি আগেও বলেছি, এখনো আবার বলছি, নবীন পৌরসভা এটা করে দিবে, খুব অচিরেই করে দেবে। জায়গাটাই আমাদের মূল সমস্যা, জায়গা পাইলেই হয়ে যাবে, এটা সমস্যা নাই। এই খোকন ভাই 2013 সালে যখন খুলি উদ্ধার করে এই জঙ্গল থেকে, সে আমার সৌভাগ্য হয়েছিল এটার সাথে আমি সংযুক্ত খোকন ভাইয়ের বদলতে, আমিও ছিলাম ওখানে। ইব্রাহিম আমি আসলে ভালো লেগেছিল যে মুক্তিযুদ্ধ করতে না পারলেও মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে কিছু কাজ করতে সংযুক্ত হয়েছিলাম। যাই হোক, পরবর্তীতে আমি আরেকটা কথা বলি, 1971 সালে যুদ্ধ করার বয়স আমার হয়নি, কিন্তু যুদ্ধ বোঝার বয়স আমার হয়েছিল। সেই জন্য অনেক স্মৃতি আমার চোখে এখনো ভাসে। আমি এখনো যুদ্ধ দেখি, কিভাবে কোথায় কি হয়েছে, অন্তত নিজের এলাকাটাকে সম্মুখে ভালো জানি। আমার ভোলাচং গ্রামের অসহায় অসচ্ছল কিছু মানুষ আছে, আপনারা জানেন। ঋষি সম্প্রদায় খোকন ভাই অত্যন্ত ভালো জানেন, কারণ ওনার হাত দিয়ে সমস্ত নেতৃত্ব হয়েছে। এই ঋষি সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় একদিনে 13 জন মানুষ খুন হয়েছিল ভোলাচং, পাঞ্জাবের ধরে নিয়ে 13 জন খুন করেছিল। আজও সেই ইতিহাস কিন্তু কারোর কাছে নাই। কারণ ঋষিরা তখন ধরেছিল, তারা ছিল একটু ফেরোসাস টাইপের, তারা তীর ধনুক নিয়া এবং এই যে সলামলি নিয়া প্রস্তুতি রামদা নিয়া, মন্দিরে যে রামদাতে বলি দেয়, সেই রামদানে তৈরি ছিল পাঞ্জাবির সাথে মারামারি করবো। তারা জানতো না আধুনিক মারণাস্ত্র সম্পর্কে, ঋষিরাই মরেছিল বেশি। তো ওনাদের ইতিহাসটা আসলে 12-13 জনের নামটুকু আমি জানি, বিস্তারিত সংগ্রহ করতে পারিনি, তো আমার কাছে কিছু নাম আছে। আমি গৌরাঙ্গর সাথে অথবা বেলাল ভাই, যারা বেলাল সাহেব আছেন, তাদের সাথে সম্পৃক্ত জুবাইয়ের মুভমেন্টকে আমি আনবো, দেখবো। আর গৌরাঙ্গ মধ্যখানে কিন্তু একটু উত্তেজিত হয়েছিল মনে হয় আইন শৃঙ্খলা সম্পর্কে। আসলে উত্তেজিত হয়ে তো সমাধান হবে না। তো আমি এটুকু বলতে চাই, থানা গেটে যেটুকু শুনেছি, আমরা শুনেছি, তারপর পুলিশ তো একটু তদন্ত করবেই। আমরা মাননীয় এমপি মহোদয়ও বলেছে, তদন্ত করে যদি কাউকে দোষী পাওয়া যায় এইটা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও এরকম মনে করছে, তদন্ত করছে। আসলে পুলিশের যখন পুলিশের হাতে তাদেরই তখনই একটা ব্যাপার, তারা ওইভাবেই দেখে। হয়তোবা যদি সত্যি এরকম কোনো ঘটনা থাকে, এটার অ্যাকশন হবে বলে আমরা মনে করি। এটা নিয়ে উত্তেজিত হওয়ার দরকার নাই, কি হয় দেখি আর কি। আমরা মাননীয় এমপি মহোদয় সব জানেন, উনি হয়তো দেখছেন। ব্যক্তিগতভাবে যে ঘটনাগুলো ঘটতেছে, ব্যক্তিগতভাবে মনে করি এরকম ঘটনা ঘটা উচিত না। কে বা কারা আগুন দিয়েছে, কে বা কারা কি করেছে, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে বিশ্বাস করি। যাই হোক, আজকে সংযুক্ত হতে পেরে ভালো লাগছে। সবার থেকে ধন্যবাদ। পাশাপাশি খোকন ভাইয়ের শরীরটা তো বেশ খারাপ, অনেকদিন যাবতই খারাপ। এখন মোটামুটি সুস্থ হইলেও খুব দুর্বল মনে হচ্ছে, বা খোঁজ নেই আমি। তো বেলাল সাহেবকে পেয়েও আমার কাছে খুব ভালো লাগছে। আসলে উনি খুব পরিশ্রম করছেন। আব্দুল মান্নানকে দিয়ে উনি আসলে আমাদের কাছে আরো প্রিয় হয়ে গেছে। সেই মান্নানের জায়গায় আমি 2 বার গিয়েছি, নিজেও খোঁজখবর নিয়েছি, এলাকায় গিয়েছি, জায়গাটা চয়েস করার জন্য এমপি মহোদয়ের সাথে গিয়েছি। আমাদের এমপি মহোদয় মধ্যখানে আবার কিছু আর্থিক অনুদান দিয়েছেন সরকারিভাবে কাজ করার জন্য। উনি তাও বলেছেন যে যদি এটা করতে গিয়ে আরো যা লাগে, যাই লাগে, উনি হয়তো দেবেন বা সহযোগিতা করবেন, এটুকু আশ্বাসও দিয়েছেন এলাকাবাসীর কাছে। তো জায়গাটা আসলে এখনো ডিসিশন হয়নি। ডিসিশন আমরা 2-3টা জায়গা আগেও দেখেছি, আলোচনা চলছে। হয়তো বেলাল সাহেব ভালো জানেন, আমাদের চেয়েও ভালো, আমার চেয়েও ভালো জানেন, কারণ সৃষ্টি থেকে উনি জড়িত এটা। আর আমি আবারও এসকে মাহবুবের প্রতি, মোমেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই, গৌরাঙ্গ সকলের প্রতি ধন্যবাদ জানাই। পরিশেষে আমার খোকন ভাইয়ের প্রতি আমার সালাম রইল, এবং সুভাষ বাবু আপনার প্রতি আমার অনেক অনেক প্রীতির শুভেচ্ছা রইল এই বিজয়ের মাসে,
আমার পৌরবাসী তথা নবীনবাসী সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা রইল। আগামীতে হয়তো আবার দেখা হবে, এই বলে আমি আমার আজকে আপনার বিদায় নিতে চাই। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই অনেক কষ্ট করছেন, আমিও আর সময় নেব না। তবে একজনের একটি প্রশ্ন আছে, সে কমেন্টস করেছে, তার একটু উত্তর যদি আপনি দিয়ে যান। জিয়াউল হাসান লিমন জিয়াউল হাসান লিমন লিখেছে, শহীদ সিপাহী শহীদ মিয়া দরুইল গ্রামের বিজিপি সদস্য ছিলেন। উনি রাজশাহী সেক্টরে শহীদ হয়েছেন। বর্তমানে ওনার মেয়ে সম্মানী ভাতা পাচ্ছেন, কিন্তু নবীনগর উপজেলাতে তার কোনো আলোচনা নেই। আমি ঠিক বুঝি নাই, আপনি যদি একটু বুঝে থাকেন একটু বলুন। না, আমি যেটা বলছি সেটা হলো আপনার ওই মার্চ মাসের শেষের দিকে, এপ্রিলের প্রথম দিকে রাজশাহী সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে লেফটেন্যান্ট রফিক থেকে শুরু করে, যাদের নাম কোনোদিনই হয়তো বা ইতিহাসে আসবে না, লেফটেন্যান্ট রফিক এক ইয়াং ছেলে, সেটাও ইয়াতে কর্নেল শাহবাজজামিনের বইয়ে লেখা আছে। তারা প্রতিরোধ যুদ্ধ করেছিল। প্রতিরোধ করতে গিয়ে এই ওখানকার যে পাকিস্তানি কর্নেল ছিল, সে বলছে যে, তার কমান্ডার বলছে যে, তুমি আলোচনার মাধ্যমে চলো আমরা এটা শেষ করি। ওই যুদ্ধে এই লেফটেন্যান্ট রফিককে নিয়ে যায় ব্লাফ দিয়ে, নিয়ে কিছুদিন পরে হত্যা করে। এবং তখন যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে প্রচুর আমাদের আর্মি হতাহত হয়েছিল, পাকিস্তানি বাহিনী হতাহত হয়েছিল। কি সেখানে এই শহীদ নিয়ে কিন্তু আমি যে শহীদুল্লাহর কথা বলেছি গুড়িগ্রামে, সেই শহীদ এক শহীদ না, কিন্তু আমি যে শহীদ নিয়ে কথা বলছি, শহীদুল্লাহর কথা বলছি, তার কবর হইল আমাদের বিটগড় হাই স্কুলের বাউন্ডারির ভিতরে। আর এই জরুলের শহীদ নিয়ে তার নাম শুনেছি, এবং সেই পলাশবাড়ির যুদ্ধে সে শাহাদত বরণ করেছে, এবং সেটা গাইবান্ধা জেলায় পড়ছে আর কি পলাশবাড়িটা। তারা রাস্তা এগিয়ে এসে অ্যাম্বুশ করে সেখানে সে জীবন দিয়েছে। আমি এইটুকু জানি, বাকিটা বল, কারণ তার সঙ্গে আমার দেখাও হয় নাই। আমরা যুদ্ধ করেছি 2 নম্বর সেক্টরে, আর ওইটা ছিল পলাশবাড়িটা প্রথমে ছিল ইয়ের শাহবাজজামিনের আন্ডারে, পরে বোধহয় এটা ওই কমান্ডার বদলি হয়েছিল। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না, তিনি একজন মেজর ছিলেন। তো আমি সেই কথাটা মানে আমাদের সামনে তুলে ধরে ভালো কাজ করেছে, যে শহীদ মিয়া 2 জন ছিল, এটা আমাদেরও বলতে ভুল হয়েছে। এর পরবর্তী সময়ে কোনো আলোচনার এই শহীদ মিয়া যিনি বিজিবি সদস্য ছিলেন, তার নামটা আমরা স্মরণ করব এবং শ্রদ্ধা করে স্মরণ করব, এবং তার কৃতিত্বপূর্ণ সম্মুখ যুদ্ধের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং আমরা তার জন্য গর্বিত আমরা সব জাতি হিসেবে। এই বলেই আমি এই জিয়াউল হাসানকে বলতে চাই যে তার মেয়ে ভাতা পাচ্ছে, এটাও আমরা সব দেখতে পেলাম। মেয়েরও আমরা তার জীবন সার্থক হোক, এই মেয়ের জীবন, মুক্তিযোদ্ধার জীবন, মেয়ের জীবন সার্থক হোক, এবং সে যে কোনো কাজে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করার অঙ্গীকার করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবার বিলাল ভাই কিছু বলুন। ধন্যবাদ। আসলে আমি যে এর আগে যে প্রত্যয় ব্যক্ত করার পিছনে আমার কিছু কনফিডেন্স কাজ করেছে। সেটা হলো যে আমরা যখন শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রম নিয়ে কাজ করি, তখন আমি প্রথম আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডাইরেক্টর জেনারেল অ্যাডমিন খলিল স্যারের কাছে যাই। স্যার আমাকে পরামর্শ দেয়, এবং উনি খুব কৌতূহলী ছিল যে বিষয়টা নিয়ে। পাশাপাশি আমি যখন আমাদের স্থানীয় সাংসদ জনাব আবেদুল বুলবুল মহোদয়ের কাছে যাই, তখন উনি খুব স্বতঃস্ফূর্তভাবে কি লাগবে বলো, আমি এটা তোমাকে সর্বোত্তম সাহায্য করবো। তো এখন দেখেন, আমরা তো সাহায্য পাওয়ার মতো অনেক সোর্স আছে, কিন্তু সাহায্য নেওয়ার মতো আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাহায্য নেওয়ার মতো অনেক সোর্স, কিন্তু পাওয়ার মতো বা সাহায্য রিসিভ করার মতো কিন্তু ক্যাপাসিটি আমাদের অনেক লেফট আছে আমার মনে হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা দিতে চাই কিন্তু নিতে পারি না, কেন পারি না, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে।
আর জিনিস হলো যে দেখুন, আমি আরেকটু সাহস পেয়েছি এই জন্য যে আমাদের বীর প্রতীকের মধ্যে একজন ফুরকান উদ্দিন সাহেব আছেন, উনি আমাদের রক্ত সম্পর্কে আমার দাদা, আমার বাবার চাচা। তো আমি এতটুকু বিশ্বাস করি যে ওনার নামে আমি গ্রামে আমি ইচ্ছা করলে ইনশাল্লাহ চেষ্টা করলে এটা আমি যে কোনো সময় কাজ করতে পারবো। তো দেখেন, শহীদ আব্দুল মান্নান নিয়ে কাজ করছি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন যদি আমি ফুরকান উদ্দিন সাহেবের সাথে, আমার দাদা ওনার সাথে জন্য কাজ করি তো হয়ে যাবে। তো আমার কোশ্চেনের অ্যান্সার গুলো 14টা কোশ্চেনের অ্যান্সার তো মানে 1 বাই 1 বাই টার্ন হয়ে যাচ্ছে। এর জন্য আমি প্রত্যয় ব্যক্ত। আবার আমাদের পাশে বরিগান্দি গ্রামের আছেন, আপনার নাম হলো মুফাজ্জল হোসেন সাহেব আছেন, তো ওনার নামে আমরা কিছু করতে পারি। যেমন আমার পাশাপাশি 2 গ্রামে এবং শাহবাজপুর, হ্যাঁ, শামগ্রাম ইউনিয়নের শাহবাজপুরে আছে আবুল হাসেম। এই 3 গ্রামে কিন্তু করার মতন যথেষ্ট, যেহেতু আমি ওই এলাকারই সন্তান। আমি হয়তো বললে, কারণ একটু যখন আমি কিছু নেব তখন তো অবশ্যই আমার হাত নিচে থাকবে। যখন আমি হাতটা নিচে করে যখন আমি কিছু চাইবো, অবশ্যই আমার বিশ্বাস সবাই আমাকে দিবে। কারণ চাইতে হলে আপনাকে নিচে রেখে চাইতে হবে। ভালো কাজ করতে হলে হাতটাকে নিচে রেখে চাওয়ার মাধ্যমে কাজ করতে হবে। আপনি যদি হাতে উল্টো করে নিতে চান তাহলে হবে না। আপনাকে হাতটা নিচের দিকে, পেটেলটা হাতের তালুটা নিচের দিকে রেখে নিতে হবে। এই নিতেও জানতে হয়, তার মানে নিতেও জানতে হয়। তো এখন আমাদের মাননীয় সাংসদ জনাব আবুল করিম বুলবুল মহোদয় আছেন, উনি যথেষ্ট মানে বলে আমার প্রতি স্নেহশীল, এবং এই কাজগুলো উনি যথেষ্ট মনোযোগ সহকারে উনি শুনে এবং তদনুসারে কাজ করে। এবং আমি যে শহীদ আব্দুল মান্নানের বিষয়টা নিয়ে যেটা করেছি, এটাতে ওনার সর্বাত্মক সহযোগিতা ছিল বিধায় আমি পেরেছি, এই পর্যন্ত যেতে পেরেছি। আর আমাদের একটা জিনিস হলো যে, আমি আসলে এই ওপেন ফোরামে না বলাই ভালো, তথাপি আমাদের কিছু বলতে হয় যে আমাদের কিছু জিনিস, যে জিনিসগুলা আমি আমার আত্মসমালোচনার মাধ্যমেই কিন্তু আমি সমাধান করতে পারি। তা আমাদের মধ্যে এই সমালোচনা ভুক্ত নাই, আত্মসমালোচনা অনেক কিছুই আছে, কিন্তু আমরা কিন্তু নিজেরাই সমাধান করতে পারি, কিন্তু আমরা পারছি না। এর জন্য আমাদেরকে অনেক দূরে অনেক কাজ করতে হবে সমাজের সকলের প্রতি, যারা শোষণের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, ক্ষুধা দারিদ্র যারা পীড়িত, তাদের জন্য কিছু কাজ করতে পারলে কিন্তু সমাজটা সুন্দর হবে। আমরা কথায় কথায় বলি সোনার বাংলা গঠন করবো, কেমনে গঠন করবো? মুখে বললে তো হবে না, আগে তো সোনার মানুষগুলোকে গঠন করতে হবে। এবং সোনার মানুষ কিভাবে গঠন? আমার যদি নুন আনতে পান্তা পোড়ায়, তা আমি সোনার মানুষ কিভাবে হবো? আমার যে বস্ত্রের মানে চাহিদা থাকা সত্ত্বেও আমি বস্ত্র দিতে পারছি না, আমার সিকিউরিটি নাই। তো আমাদের সব যে মৌলিক অধিকার গুলো আছে, মৌলিক অধিকারের যোগান গুলাকে অ্যাভেলেবেল রাখতে হবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা বা যাই সবকিছু মিলে আমাদের যদি আমরা যখন অ্যাভেলেবেল খুব সহজে যদি আমি যদি সবার হাতে পৌঁছে দিতে পারি, তখনই তারা কিন্তু সোনার মানুষ হতে পারবে। আর তখনই দেখা যাবে ইনশাল্লাহ আমরা একটা সোনার দেশ গঠন করতে পারবো। আর সর্বোপরি আমি আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করে, দোয়া কামনা করি যেন আমার প্রত্যয়ে আমি এগিয়ে যেতে পারি। কারণ এগিয়ে যাওয়াটা আমার যেতেই হবে যে কোনো মূল্যে। কারণ আমি যেহেতু কোনো রাজনৈতিক সংগঠনের কেউ না, আমি বাংলাদেশ সরকারের একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী, আমি সবসময় কাজ করতে পারি। আর একটা প্রতিষ্ঠিত বিষয় হলো যে নবীনগরের পৌরসভার মাননীয় মেয়র মহোদয় কিন্তু অলরেডি বলেছেন যে আগামী 16 ডিসেম্বর আগে ওনার কাজটা উনি করবেন। এটা কিন্তু প্রতিষ্ঠিত বিষয়। ওইটা হবে আমাদের নবীনগরের সেন্টার, এবং আমরা যে 14টার কাছে হাত দিব, ওই 14টা হবে 14টা শাখা প্রশাখা ইন্টারনেট, মানে জাস্ট জাল বুনন করা, মুক্তিযুদ্ধের একটা জাল বুনন করবো আমরা। এই প্রত্যয়টা আমার আছে। আমি জীবনে যতদিন বেঁচে থাকি আমি যে শেষ করে যাওয়ার চেষ্টা করব। এবং আমি বিশ্বাস রাখি আপনাদের মতো যারা কলম সৈনিক আছেন, পাশাপাশি আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব আবুল করিম বুলবুল মহোদয়ের মতন দানশীল ব্যক্তি আছেন, এবং স্বাধীনতা সপক্ষের শক্তি আছেন, আমাদের শাহ জিকরুল মহোদয় যিনি জীবন্ত কিংবদন্তি, ওনার অনুপ্রেরণা আছে। এই সকলে মিলে এখানে অবশ্যই উপজেলা চেয়ারম্যান সাহেবকে আনার একটু প্রক্রিয়া থাকলে আর ভালো হতো, হয়তো উনি কোনো কারণে আসতে পারে নাই। তো আমরা সকলে মিলে যদি নবীনগরকে যার অবস্থান থেকে কাজ করি, আমি পুলিশ সদস্য, আমার যতটুকু আছে ততটুকু নিয়ে কাজ করি। আজকে কলম সৈনিক যারা আপনারা আছেন, সুভাষদা আছেন, তারপরে আমাদের উপদা আছেন, আপনারা অসংগতি তুলে ধরবেন। আর এখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে, ওনারা জনগণের কল্যাণে কাজ করে যাবে। মূলত হলো একটা আমাদের সমাজটা একটা ফুটবল মাঠের মতো। আমরা যারা সরকারি কর্মচারী তারা আমরা গোল পোস্টটাকে প্রটেক্ট করব, তৃণমূল থেকে বলটা উঠে এগিয়ে নিয়ে যাবে
এবং স্ট্রাইক নিয়ে কাজ করবে কেনা জনপ্রতিনিধিরা, এটাই কিন্তু বাস্তবতা। যেহেতু আমরা তাদেরকে ম্যান্ডেট দিয়েই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করেছি, তো ওনারা ভুল দেবে ওনারা, বাট কাজ করে দেবো আমরা। দেখুন, ভালো কাজ কিন্তু শেয়ার করলে ভালো কাজের বাড়ে, ভালো কাজের যা বাড়ে। ভালো কাজ যত শেয়ার হবে ততই ভালো কাজ আগুনের মতন, আগুন যেমন কমে না তেমনি ভালো কাজ আগুনের মতন। সে ভালো কাজগুলা আপনাকে সবাইকে বিলিয়ে দেন, কাজ বাড়বে। কিন্তু মন্দ কাজ কিন্তু বিলিয়ে দিলে কমে। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা মন্দ কাজে ভাগ নিতে চাই না, কিন্তু ভালো কাজে ভাগ নেই। হ্যাঁ, কিন্তু মন্দ কাজে আমরা কি করি, জাস্ট দুইটা ব্যস্ত অনুপাতে, মানে উল্টা, মানে কি বিপরীত অনুপাতে কাজ করে। তো সেই জন্য আমি বলবো ভালো কাজে ভাগ সবাই নেই, দেখ না আপত্তি কি, সবাইকে ভালো কাজে ভাগ দিন। আর মন্দ কাজে ভাগ যদি নেয় তাহলে আমার মন্দ কাজটা কমে আসবে, আর ভালো কাজে ভাগ নিলে আমার ভালো কাজটা বাড়বে, কমবে না। এর জন্য আমি সবার প্রতি প্রত্যাশা রাখবো যে ভালো কাজে শেয়ার করেন এবং মন্দ কাজ থেকে আমরা দূরে থাকি, এই প্রত্যাশা আমি সকলের প্রতি রাখি। এখানে একটা কথা আমি এসপি সাহেবের জ্ঞাতার্থে বলছি আর কি। আমাদের আশুগঞ্জ নবীনগর একটা রাস্তা আমার আমল থেকে শুরু হয় এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তা, সেটা কিন্তু আমার আমল গেল, বাদল সাহেবের আমল গেল, আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজটা শেষ পর্যন্ত করেছে কে জানেন? আপনাদের মতো একজন আমলা, যিনি মুখ্য সচিবের পিএস ছিলেন, ডক্টর শহীদুল্লাহ, বাড়ি হল আমাদের নবীনগর 22 মৌজা আমতলী গ্রামে। এটা কিন্তু কেউ জানে না, আমি জানি। এই কারণে এর পিছনে তো আমি লেগে আছি, সেই কারণে আমি নামটা জানি। তো আপনারা যারা সরকারি কর্মকর্তা হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করছেন, মানুষের স্বার্থে কাজ করছেন, জনসেবা করছেন, আপনাদের স্বীকৃতি কিন্তু কোনো না কোনো ভাবে হয়ে যাবে। আজকে যেমন আমি বললাম শহীদুল্লাহ সাহেবের কথা, তবে আমার মনে নাই সুভাষদা আমি ভুল করলে আমাকে শুধরাই দিবেন। সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হয়তো বলেছিলেন যে যদি কারোর সমালোচনার পাত্র হইতে চাও বা শত্রু তৈরি করতে চাও, তাহলে একটি ভালো কাজ করিও, তাহলে তুমি শত্রু পেয়ে যাবে। এটা সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা উক্তি ছিল আর কি, আমার নামটা ঠিক খেয়াল নেই। তো আমার এসপি সাহেব যে না বলতেছে কাজ করবেন, সমালোচনা হবে, যে কাজ না করলে কিছুই হবে। এই যে আমার কি সমালোচনা আছে না এলাকায়? প্রচুর সমালোচনা আছে, তো কিছু করার নেই। তো এই আপনার সান্ত্বনার জন্য যে আমরা কিন্তু স্বীকৃতি দিতে জানি, যারা লেখাপড়া শিখেছি, যারা পলিটিক্স করে, শুধু নিজের স্বার্থে কিন্তু পলিটিক্স কেউ করে না। আর যারা করে দে আর নট পলিটিশিয়ানস, তারা ব্যবসায়ী হইতে পারে, নিজের ব্যবসা বড় করার জন্য এমপি হওয়া ইত্যাদি হইতে পারে। তো যাই হোক, আমি পলিটিক্স থেকেই আমাদের জন্ম এবং মুক্তিযুদ্ধ করেছি পলিটিক্যালি, রাজনৈতিক কারণে আমরা যুদ্ধ করেছি এবং সেটি ছিল জনযুদ্ধ। আবারও রিপিট করে বলছি, এই যুদ্ধে মানুষ জয়ী হয়েছে। ভবিষ্যতেও এই ভাস্কর্য বা যে ভাঙচুর করা হচ্ছে, যে অপসংস্কৃতির জন্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সবাই পরাভূত হবে এই বাঙালি জাতির কাছে। এটাই আমার কামনা এবং এটাই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ খোকন ভাই। সার্ভিস ওরিয়েন্টেড জব, এটি অত্যন্ত ভাগ্য লাগে। যেমন আমাদের এডিশনাল এসপি, যেমন আপনি একসময় জনপ্রতিনিধি ছিলেন, এখনো যারা জনপ্রতিনিধি তাদেরকে বলা হয় সার্ভিস ওরিয়েন্টেড জব। ঠিক আছে, এই যে সার্ভিস ওরিয়েন্টেড জবটা যারা করেন, তাদের যে প্ল্যাটফর্ম থেকে সেবা করার যে সুবর্ণ সুযোগ, যারা এই সুযোগটাকে অনেস্টলি কাজে লাগায় তারাই প্রকৃত মানুষ। আর যারা কাজে লাগাতে ব্যর্থ হন তাদের জীবনই বৃথা। তারা বোঝে না, তারা শুধু নিজের আখের গোছাতে চায়। দুটা শ্রেণী আছে, একটা শ্রেণী সার্ভিস ওরিয়েন্টেড এর মূল্য দিতে জানে, আর একটি শ্রেণী আছে পোশাকটা পরে সার্ভিস ওরিয়েন্টেশনের, কিন্তু কাজটা করে নিজের। তবে আমরা চাই আমাদের শাহ জিকরুল আহমেদ এমপি মহোদয় সাবেক, ওনার মতো গণিজন, আমরা চাই আমাদের এডিশনাল এসপি বেলাল হোসেন, যিনি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো এমন মহৎ কাজ করে যাচ্ছেন, এবং মহৎ কাজগুলি এইভাবেই হয়। আমি বিশ্বাস করি যে আমিও যেই এলাকায় 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সে এলাকার আমি একজন সন্তান হিসেবে আমিও অত্যন্ত গর্বিত। একজন লিখেছেন দুঃখ করে, তার নাম রাকিব আহমেদ জয়, সে লিখেছেন আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তার প্রাপ্ত সম্মানটা আজও পেল না।
আমার বাবা মুজিব বাহিনীর একজন সদস্য। 1971 সালের মুজিব বাহিনীর কমান্ডারের হাতে সার্টিফিকেট থাকা সত্ত্বেও উনি মুক্তিযুদ্ধের তালিকা বইয়ে আওতাভুক্ত হতে পারে নাই। কয়েকবার আবেদন করতে গেছে কিন্তু কোনো লাভ হয়নি, বারবার ফিরে আসেন। তার এই দুঃখের উত্তরটি কে দেবে আমি জানি না, তবে আমিও একটু কথা বলেই ফাঁকে। এই কথাটি যিনি লিখেছেন তার নাম রাকিব আহমেদ জয়। আমিও কিন্তু একজন ছোট্ট মুক্তিযোদ্ধা, আমার একটা সার্টিফিকেট আছে, কিন্তু সেই সার্টিফিকেটটি আমার ফাইলে মলিন হয়ে গেছে ধুলোয়। ঠিক আছে, আমার বয়সে কিন্তু কম না। যা হোক, আমার এই অপ্রাপ্তিতে থেকেই যাবে। যদি এই ভদ্রলোক রাকিব আহমেদ জয় যদি তার বাবা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিটা নিবন্ধিত হয়, যদি কোনো পরামর্শ থাকে আপনি 2 লাইনে তাকে একটু সান্ত্বনা দিন, তারপরে আমি চলে যাব গৌরাঙ্গ দেবনাথ অপুর কাছে, তারপর আমি দিয়ে শেষ করব, প্লিজ। না, সে যা লিখছে তার টাকা চাই, এখন কারা টাকা চাই বুঝতে পারতেছেন। এখন এটার কি উত্তর দেবো, সে তো উত্তর দিয়েই দিছি, টাকা দিয়ে করাই নিবে। ধন্যবাদ, অপ্রিয় সত্য কথাগুলো আর শুনতে চাই না। শ্রী গৌরাঙ্গ দেবনাথ অপু, প্লিজ। দাদা, অনেক সময় চলে গেছে, 1 ঘন্টা 43 মিনিট প্রোগ্রামটা চলছে এবং অনেক মানুষ প্রোগ্রামটা খুব মনোযোগের সহিত দেখছে। বিশেষ করে আমাদের খোকন কাকা আজকে এই আলোচনায় সংযুক্ত হয়। তার যে মানে নবীনগরের সর্বত্র তার কিছু একদম মানে ভক্ত বা তার কিছু শিষ্য গুণমুগ্ধজন, তারা আমি দেখাইতে পারিনি। এবং এই কমেন্টগুলি পাওয়ার মূল কারণ হচ্ছে আজকের অতিথি খোকন কাকা, কারণ তিনি সমগ্র নবীনগরের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি ইউনিয়ন তার নখদর্পণে সব জায়গায় তার যা আসা। এবং এটি আমি যখন বিকেল বেলা শেয়ার দিই তখন আমার ইনবক্সে প্রচুর খোকন কাকাকে যে আপনি খোকন কাকাকে কিভাবে অ্যাড করলেন, উনি তো অসুস্থ। আমি বলছি যে উনি আমাকে কালকে শুরুর দিকে না করেছিলেন শারীরিক অসুস্থতার কারণে। আমি তাকে বলছি যে কাকা, আপনি আমার বাবার বন্ধু, আমার একটা রিকোয়েস্ট, আপনি একটু অনুষ্ঠানটা আসেন, যেহেতু মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা হবে। তো আসলে খোকন কাকাকে ধন্যবাদ জানাই। আমি মানে খুব কষ্ট পেয়েছি কাকা কথা বলার সময়, যখন দেখছি যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিবুদা বলছে আসলে যে এমন একজন মানুষ। কাকা, আমি আপনার কাছে মানে ক্ষমা প্রার্থী, আপনি আপনার না, আপনি খুব আমি দেখলাম যে আপনি আসলে খুব কষ্ট করে কথা বলছেন, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। এরপরে আপনার এই কথা আজকে অনেকেই শুনছে, হয়তো আমরা নেক্সট এটাকে যখন আবার ওয়াচে দেবো, ওয়াচ পার্টি বা ইয়েতে, তখন হয়তো এটা আরো অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। আপনাকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবে যে আপনি অন্তত অন্তত ওই যে জীবন্ত কিংবদন্তি বারবার বিলাল ভাই যে কথাটা বলছিলেন। তো যাই হোক, আমি সুভাষ দা আপনাকে বলবো, আপনি যেহেতু অনুষ্ঠানটার মূল আয়োজক এবং আপনি এটার মূল সঞ্চালক এবং এই চ্যানেলের মালিক, আপনি কিন্তু আজকে, সুভাষ দা আমি আবারও বলছি, আপনি কিন্তু আজকে সাকসেস। আমরা নতুন একটি টপিকসকে নিয়ে এসেছি এখানে, যে একজন বীর বিক্রমকে নিয়ে MSK মাহবুব যেটা শুরু করেছিলেন, আজকে কিন্তু আমরা সেখান থেকে 14 জন খেতাবপ্রাপ্তকে এখানে নিয়ে এসেছি। এবং সেখানে আজকে হিরো বলবো অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, আমাদের মাননীয় মেয়র, আমার পরম শ্রদ্ধাভাজন শিবুদাকে, যিনি আমাদের এই টপিকটাকে গ্রহণ করেছেন অত্যন্ত মানে সাবলীল ভাবে। এবং তিনি বলেছেন যে আমি আগামী মার্চের মধ্যে কাজটা শুরু করে 16 ডিসেম্বর এটি মাননীয় সাংসদ এবং আমি বলেছি খোকন কাকা সহ এটি উদ্বোধন করবেন। এবং দাদা কিন্তু একটি বিষয় বলেছেন যে আমাদের যে নতুন যে মুক্তিযুদ্ধের কমপ্লেক্সটা তৈরি হয়েছে বাস স্ট্যান্ডের কাছে, সেখানে কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের কমপ্লেক্সের দক্ষিণ পাশের খালি প্রায় 4 শতক জায়গা হবে, খালি পড়ে আছে, মানে বাউন্ডারির ভেতরে। এই জায়গাটিকে যদি দাদা বেছে নেন এবং এটি যদি আমাদের মাননীয় সাংসদ পরম শ্রদ্ধেয় আবেদন করেন বুলবুল ভাই শিবুদাকে সাহায্য করেন, আমার মনে হয় এটি হবে দিস ইজ দ্য বেস্ট প্লেস। আর যদি এটি না হয়, সেক্ষেত্রে শিবুদা একটু ইঙ্গিত দিয়েছেন যে বাজারের মাঝখানে কোথাও করা যায় কিনা। সেখানে আমি একেবারে সুনির্দিষ্টভাবে প্রস্তাব রাখতে চাই যে আমাদের সমবায় মার্কেটের সামনের যে খালি জায়গাটি নিয়ে দীর্ঘদিন যাবত একটি বিরোধ চলছে, মাননীয় সাংসদও যে বিষয়টি জানেন, খোকন কাকা হয়তো জানেন। এই জায়গাটিতে আমাদের দাবি ছিল এবং এখনো আমাদের দাবি যে সেখানে যদি জায়গাটি খালি রাখা হয়, সেখানে বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তি, যেটি ভাস্কর্য, যারা ভাস্কর্য বিরোধী তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে যে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যটির চারপাশে 14 বীর মুক্তিযোদ্ধাকে রেখে যদি এই জায়গাটিকে নেওয়া হয়, এটি হচ্ছে প্রাণ নবীনগরের, এটি আরো চমৎকার হয়। তবে এক্ষেত্রে ডেফিনেটলি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মাননীয় সাংসদ আবাদুল করিম বুলবুল ভাইয়ের একটি মানে লাগবে, সহযোগিতা লাগবে একদম সরাসরি। এবং তিনি যখন বলবেন যে বঙ্গবন্ধু এবং তার চারপাশে 14 বীর
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে এই জায়গাটি করা যায়, কিংবা বাস স্ট্যান্ডের জায়গাটিতে, কিংবা শিবুদা হয়তো আরো 2-1টি জায়গা থাকতে পারে। আমি এই 2টি জায়গার যে কোনো একটি জায়গায় প্রস্তাবনা করতে চাই। সেটি হবে আমার মনে হয় একটা বেস্ট প্লেস, যেখানে নবীনগরের সকল মানুষ বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে খেতাবপ্রাপ্তদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে পারবে। আর এই বেলাল ভাই, আপনাকে বলি যে উপজেলা চেয়ারম্যান আমাদের মনির ভাইকে আজকে অনুষ্ঠান থাকার জন্য আমি কালকেও তাকে রিকোয়েস্ট করেছি, এবং তিনি খুবই খুশি হয়েছিলেন আজকে অনুষ্ঠানে আসার জন্য, যে এমন একটি অনুষ্ঠানে আসতে পারলে গৌরাঙ্গদা আমার খুব ভালো লাগতো। তো উনি আজকে ওই যে মাননীয় সাংসদ আমাদের বুলবুল ভাই আজকে নবীনগর এসেছিলেন। এখন আমরা জানি যে বুলবুল ভাইয়ের এখন 1-2 জন বিশ্বস্ত জনের মধ্যে মনির ভাই একজন, সার্বক্ষণিক এমপি সাহেবের সঙ্গে তাকে থাকতে হয়। সে কারণে সম্ভবত উনি ব্যস্ত ছিলেন, যে কারণে হয়তো আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। উনি থাকলে আলোচনাটা আরো মানে ভালো হতো, কারণ মেয়র মহোদয়ের সঙ্গে উপজেলা চেয়ারম্যান দুজন যদি একসঙ্গে বলতো যে হ্যাঁ আমি শিবুদার সঙ্গে আছি, আর এখানে যদি আমাদের বুলবুল ভাই যদি বলতেন যে হ্যাঁ 2 জন যখন আমার বাম হাত আর ডান হাত যখন আমার কথা দিয়েছে যে করবেন, আমি তো থাকবোই, আর এদিকে আমাদের খোকন কাকা তো জীবন্ত কিংবদন্তি আছেন। তো সব মিলে আমি মনে করি আজকের এই আলোচনাটি, সুভাষদা, আপনার এই গত 1 মাস যাবত নবীনগরের আমি বলবো এটা এখন মুখপাত্র, নবীনগরের মানুষের কাছে আপনার চ্যানেল News24 বিডি, এই ইউটিউব বা ফেসবুক চ্যানেলটি আমি মনে করি নবীনগরের মানুষের কাছে মুখপাত্র হিসেবে ইতিমধ্যে স্থান করে নিয়েছেন। প্রত্যেকটি আলোচনায় খুবই ঋদ্ধ, খুবই সমৃদ্ধ হচ্ছে, এবং সবাই নানাভাবে আমাকে এনকারেজ করছেন যে এটা কন্টিনিউ করার জন্য। আমি সুভাষদাকে বলবো যে প্রতি শুক্রবার এরকম ভাবে আপনি এই ধরনের নবীনগরের সমসাময়িক বিষয়গুলোর উপরে আপনি যদি টপিকস করেন, আমি আপনাকে গেস্ট দিতে বলবো, কারণ যেহেতু আপনি না, আমি হয়তো করব না, নবীনগরের আমি করব না। আমি কেন করব না বলি, তোমাকে একটি কথা উল্লেখ করতে হবে। বারবার তুমি বলছো আপনি এই চ্যানেলের মালিক, আপনি। আমি কখনোই আমি বলতে কোনো শব্দ ব্যবহার করতে চাই না। এই কথাটা আমি আবারও রিপিট করছি, বলতে হবে আমাদের সরি সরি দাদা, আমাদের আমাদের নবীনগরবাসী, আমাদের নবীনগরবাসী, নবীনগরবাসী রাইট। নবীনগরবাসীর আমি চ্যানেল, আমি বলবো এইটার ইয়ে মালিক News24 নবীনগরবাসী। ধন্যবাদ দাদা, আপনি শুধরে দেওয়ার জন্য। আপনি রেয়া মধ্যে আমাকে বলছেন যে অপু প্লিজ তাহলে আমি এটা আছি, আমাদের বলতেন না। না, অন অবশ্যই করতে অবশ্যই হবে। দাদা, এই চ্যানেলটি আমাদের, এই চ্যানেলটি নবীনগরবাসীর, এই চ্যানেলটি আমাদের সকলের, এবং আমরা সবাই মিলে আপনার এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে চাই নবীনগরের। এই যে আমি আসলে রাগের মাথায়, শিবুদা আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার আমি মনে করি আমাকে উনি ছেলের মতো স্নেহ করেন, ছোট ভাইয়ের মতো। তো দাদা বলছেন যে অপু একটু উত্তেজিত, আসলে আমি একটু ডায়াবেটিস আক্রান্ত মানুষ, আমার 18 বছর ডায়াবেটিস, 20-22 ডায়াবেটিস থাকে, সে কারণে মাঝে মাঝে আপনি যখন বললেন যে কেন নবীনগরে একের পর এক ঘটনা ঘটবে, আমি কিন্তু বারবারই বলি যে নবীনগর একটি শান্তির শহর, নবীনগর একটি সুস্থ ধারার শহর, নবীনগর একটি শুদ্ধ সংস্কৃতির শহর, নবীনগর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সেই শহরে কেন এত বিভাজন থাকবে, এত কেন মারামারি কাটাকাটি? আমাদের মাননীয় সাংসদ বুলবুল ভাইও কিছুদিন আগে মণিপুরের একটি জনসভাতে খুব দুঃখ করে নবীনগরকে নিয়ে উনি খুব প্রকাশ করেছে যে এই নবীনগরকে আমি তো এরকম দেখতে চাইনি, এই নবীনগর কেন এরকম হচ্ছে, কেন প্রশাসনিক কর্মকর্তারা ব্যর্থ হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। আমার মনে হয় আজকে মাননীয় সাংসদ, সাবেক সাংসদ আমাদের বাদল ভাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং আজকের যিনি জীবন্ত কিংবদন্তি বারবার বলা হচ্ছে, উনি সকলের বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, এই 3টি মানুষ যদি আমরা একসঙ্গে এক কাতারে একই মঞ্চে যদি নিয়ে আসতে পারি, আমি মনে করি নবীনগরের কোনো সমস্যা থাকবে না। কারণ বাদল ভাই, খোকন কাকা আর আমাদের বুলবুল ভাই, এই 3জনই হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক, আওয়ামী লীগের ঝান্ডাবাহী মানুষ। তাহলে এই মানুষগুলিকে যারা বিভক্ত রাখতে চায়, এই মানুষগুলিকে যারা বিভাজিত রাখতে চায়, সেই সমস্ত মুখোশধারী যারা ক্রিমিনাল রয়েছে তাদের মুখোশ আগে উন্মুক্ত করতে হবে। যদি ওই মুখোশধারী মানুষগুলিকে, যারা হাইব্রিড আওয়ামী লীগ নবীনগরের, যারা বুলবুল ভাইকে সত্যিকারের আওয়ামী লীগ থেকে দূরে রাখতে চায়, যারা বাদল ভাইকে সত্যিকারের তেজি আওয়ামী লীগ থেকে দূরে রাখতে চায়, যারা খোকন কাকাকে সত্যিকারের মাঠ পর্যায়ের মুক্তিযুদ্ধের চেতনার লোকগুলি থেকে দূরে রাখতে চাই, তারাই হচ্ছে নবীনগরের আসল শত্রু। এবং তাদের কারণে আজকে নবীনগর আজকে কষ্টবিদ্ধ, বারবার বিব্রত হতে হয় এই খোকন কাকাদের, বারবার বিব্রত হয় আমাদের বাদল ভাইদের, বারবার বিব্রত হতে হয় বুলবুল ভাইদের, কারণ বুলবুল ভাইরাও আজকাল জনসভায় বলে যে নবীনগর আজকে কলঙ্কিত। সেই কারণে আমি মনে করি এই ত্রয়ী, আমি বলবো মহামানব নবীনগরের জন্য এই 3জন এই মুহূর্তে, বুলবুল ভাই, বাদল ভাই আর হচ্ছে আমাদের খোকন কাকা, এই 3জনে যেহেতু 2জন সাবেক সাংসদ, একজন বর্তমান সাংসদ, আমি আজকে যেহেতু এই জীবন্ত কিংবদন্তিকে পেয়েছি, তাকে সাক্ষী রেখে, মেয়রকে সাক্ষী রেখে, আমাদের এডিশনাল এসপি নবীনগরের কৃতি সন্তান বেলাল ভাইকে সাক্ষী রেখে বলবো যে আসুন আমরা এই 3টি মানুষকে এই সামনের কয়েকদিনের মধ্যে একসঙ্গে বসিয়ে এই চ্যানেল News24 বিডি চ্যানেল সুভাষদার মাধ্যমে আমরা একটা লাইভ টক শো করি। নবীনগরকে আমরা কোনোভাবেই সাম্প্রদায়িক যে শকুনরা আছে তাদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না।
এই তিনজন যদি একসঙ্গে থাকে, আমি মনে করি নবীনগর অসাম্প্রদায়িক চেতনার যে ঋদ্ধ ভূমি, সেটি সমগ্র বাংলাদেশের মধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু দরকার এই তিনজন মানুষকে একত্রিত করার, এবং তিনজন মানুষকে একত্রিত করার দায়িত্ব নিতে পারে, আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ম্যান হচ্ছে উপজেলা চেয়ারম্যান আর হচ্ছে আমাদের মেয়র। এই দুজন মানুষ যদি একত্রিত হয়, তাহলে এই তিনজন মানুষ এক হলে আমার মনে হয় নবীনগর সত্যিকার অর্থে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শুদ্ধ সংস্কৃতির, যেখানে বারবার বলি সুরের দেশে অসুরের থাবা কেন পড়ে, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে না। সুভাষ দা, আপনাকে অনেক ধন্যবাদ। কুমন কাকা, আপনাকে আবারও প্রণাম, আপনি আমাকে ক্ষমা করবেন। শিবদা, অশেষ ধন্যবাদ, আপনি আমাদেরকে মাঝে মাঝে সময় দিবেন। বিল্লাল ভাই, মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনেছি, আপনি অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করবেন, এইটুকু আমার প্রার্থনা থাকলো। সুভাষ দা, অনেক ধন্যবাদ, আপনি শেষ করুন। ওপর আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় সেই প্রত্যাশা রেখে আমি সবশেষে নবীনগর টিভির উদ্যোক্তার মানে সৌজন্যে আমি এই মুহূর্তে একটি ভিডিও ক্লিপ দেখাবো। আমি শেয়ার ক্লিপ করতে পারিনি টেকনিক্যাল সমস্যার কারণে, তো দেখাবো এই জন্যে যে 14 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নিয়ে আজকে আলোচনা করেছি, শুধু নামটুকু আমরা শুনেছি বা বলেছি, তাদের ভিডিও চিত্রটা আমি দেখাবো। হয়তো আকাঙ্ক্ষাটা পূরণ হবে না সেভাবে, তবু এটি দেখিয়ে এবং শেষ বিদায় কথাটি বলে আমি বিদায় নিতে চাই। সবাই ভালো থাকুন, করোনা মুক্ত জীবনযাপন করুন, সবার জীবন সুখ এবং সমৃদ্ধময় হোক, এই প্রার্থনা করে ঈশ্বরের কাছে আমি এখন ওই ভিডিও ক্লিপটি দেখাবো। সবাই একটু। জোবায়েদ আহমদ মোমেন, জন্ম ও বেড়ে ওঠা নবীনগর হাসপাতাল পাড়ায়। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটি থেকে MBA সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন। জোবায়েদ আহমদ মোমেন শিক্ষা জীবন থেকেই লেখালেখির হাতে খড়ি হয়। ঢাকায় থেকেও নিজ মাতৃভূমি নবীনগরের মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের খুঁজে দেশের বিভিন্ন স্থানে গত 5 বছর যাবৎ ছোটাছুটি করেন। 2015 সাল থেকে শুরু হয় নবীনগরে মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার কাজ। শুরু হয় খেতাবপ্রাপ্তদের বীরত্ব গাঁথা আর আত্মত্যাগের ইতিহাস খোঁজার কাজ। একে একে উন্মোচিত হয় নবীনগরের 14 জন খেতাবপ্রাপ্তের বীরত্ব কাব্য, যার মধ্যে রয়েছেন 4 জন বীর বিক্রম ও 10 জন বীর প্রতীক। খেতাবপ্রাপ্ত বীর বিক্রমরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নোয়া গ্রামের শহীদ আব্দুল মান্নান, সাতমোড়া গ্রামের শাহজাহান সিদ্দিকী, বলিবাড়ি গ্রামের শামসুল হক, পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের আব্দুস সালাম। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 10 জন হলেন বিটগড় ইউনিয়নের মহেশপুর গ্রামের শহীদ আব্দুল লতিফ, যশাতুয়া গ্রামের কাজী আকমল আলী, রতনপুরের মোহাম্মদ হাফিজ, বাউচাইল গ্রামের মিজানুর রহমান, বাঙ্গরা গ্রামের নজরুল ইসলাম, থোলাকান্দি গ্রামের ফোরকান উদ্দিন, বুড়িকান্দি গ্রামের মোফাজ্জল হোসেন, শাহবাজপুর গ্রামের আবুল হাশেম, আহমদপুর গ্রামের মাহবুবুল আলম, জাফরপুর গ্রামের মনসুরুল আলম দুলাল। তাদের অনেকেই পৃথিবীতে বেঁচে নেই, আর যারা বেঁচে আছেন তাদের কাছে বারবার ছুটে গেছেন জোবায়েদ আহমদ মোমেন। কখনো ঢাকায়, কখনো কুমিল্লায়, আবার কখনো নবীনগরের প্রত্যন্ত অঞ্চলে। একাধিকবার শুনেছেন তাদের মুক্তিযুদ্ধকালীন অসাধারণ সব বিজয়ের গল্প, আত্মত্যাগের স্মৃতিচারণ। যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে শত ব্যস্ততার মাঝেও 2019 সালের 25 জুন স্বাধীনতার 48 বছর পর প্রথমবারের মতো চট্টগ্রামের রাউজানের আবুরখিলের বড়ুয়াপাড়ায় আবিষ্কার করেন নবীনগরের নোয়াগ্রামের সন্তান শহীদ আব্দুল মান্নানের কবর। লোকচক্ষুর আড়ালে থাকা নবীনগরের সূর্য সন্তান শহীদ আব্দুল মান্নানের কবরটিকে নিয়ে আসেন নবীনগরবাসীর নজরে। এর বিস্তারিত বিবরণ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোবায়েদ আহমদ মোমেনের ব্যক্তিগত পেজ নবীনগর ডায়েরিতে। অবশেষে নবীনগরের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গত 5 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে নবীনগরের সূর্য সন্তান নামে একটি বই প্রকাশ করেছেন। বইটি 2020 সালের ফেব্রুয়ারিতে 21শে বইমেলাতে প্রকাশিত হয়। সেখানেই বইটির প্রথম মোড়ক উন্মোচিত হয়। শুধু তাই নয়, ওই বইটিতে নবীনগরের খেতাবপ্রাপ্ত সূর্য সন্তানদের যুদ্ধ স্থানগুলির বর্ণনা সম্বলিত যুদ্ধকালীন ম্যাপও রয়েছে। এছাড়াও বইটিতে নবীনগরের খেতাবপ্রাপ্তদের ঐতিহাসিক কিছু দুর্লভ ছবি সন্নিবেশিত করা আছে।
এই বইতে নবীনগরের 14 জন খেতাবপ্রাপ্ত সূর্য সন্তানদের বীরত্ব গাঁথা পড়তে গিয়ে পাঠক রোমাঞ্চিত হবেন, শিউরে উঠবে, আপ্লুত হবে, পড়া শেষে নবীনগরের একজন সন্তান হিসেবে গর্ববোধ করবে, এমনটাই প্রত্যাশা করছেন বইপ্রেমী নবীনগরের সুশীল সমাজ। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। মোমেনের কাছে কৃতজ্ঞ, নবীনগর টিভির কাছে কৃতজ্ঞ, এবং আমি বিশ্বাস করি নবীনগরের এমনই সুসন্তানের অভাব নেই। শুধু আমাদের এখন এই মুহূর্তে দরকার একজন হ্যামিলিয়নের বংশীবাদকের। সেই প্রত্যাশা নিয়ে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি থাকলে একটু ইমোশনাল করেছে আমাদের সবার মধ্যেই, যেহেতু আজকে এটা বিজয়ের মাস। বিজয়ের মাসে পাওয়া না পাওয়ার বেদনা, আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা দেশকে জাতিকে কি দিতে পারলাম সেটাই হচ্ছে বড় কথা। আজকে বিলাল ভাইদের মতো মানুষরা যে সার্ভিস ওরিয়েন্টেড জব করেন, তাদের অনেক সুযোগ আছে, উনি দিচ্ছেনও। আমরা বিশ্বাস করি উনি আজীবন তার এই সুন্দর মহৎ কাজগুলো অব্যাহত রেখে আমাদেরকে ঋণে আবদ্ধ করবেন। এবং আমাদের প্রিয় মেয়র, তারও যথেষ্ট সুযোগ আছে, তিনি তার চেয়ারে বসে উনি মানুষের সেবা করতে পারছেন। ওনার সেবা আরো বিস্তৃতি লাভ করুক। আমাদের শাহ জিকরুল আহমেদ ভাই, ইনি দীর্ঘজীবী হোক। সকলের কাছে আমিও আমার জন্য একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আমার জন্য আশীর্বাদ করবেন যেন সৎভাবে সততার সাথে জীবনযাপন করতে পারি। বলে রাখি, আমিও বিলাল ভাইয়ের মতো এই ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, ঠিক তেমনি বনের মোষ তাড়াই আমাদের গৌরঙ্গ দেবনাথ অপু। আমরা এই মোষ তাড়ানোর মানুষগুলো একসাথে, আমি একটা ফেসবুক পেজ চালু করতে চেয়েছিলাম যে বোকা, মানে আমরা সবাই বোকা, মানে আমরা বোকার দল আর কি। এই যে আমরা বোকার দল যারা আছি, হ্যাঁ, এই বোকারাই কিছু করতে পারে এই পৃথিবীতে, কারণ যারা চালাক তারা কিন্তু করতে পারেন না, তারা চালাকি করেন। যারা বোকা তারা সৎভাবে কাজ করেন। সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবার দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় বাংলা। বিজয়ের মাসে সবাই আমরা জয় বাংলাটা বলি। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।